বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন দেখছেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় স্কিল জবস এর পক্ষ থেকে ইসলামিক গ্রিটিং দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে আছেন, এবং সবচেয়ে বড় বিষয় অবশ্যই অন্যের সাহায্যার্থে নিজের হাতটি বাড়িয়ে দিয়েছেন, যার যা আছে এই প্রেক্ষাপটকে সামনে রেখে। তো আপনারা জানেন যে স্কিল ডট জবস এবং বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট BSHRM যৌথভাবে আয়োজন করেছিল ভার্চুয়াল জব ফেস্ট, যেটি বাংলাদেশের বর্তমান জব মার্কেটের যে বর্তমান প্রেক্ষাপট, যেখানে আমরা দেখছি করোনা কালে অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে তার কাজকে তিনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, বা যিনি কাজের সাথে যুক্ত আছেন তার কাজকে তিনি কিভাবে সম্পাদন করবেন, এরকম একটি দ্বিধাদ্বন্দ্বে মোটামুটি করোনা কালে সৃষ্ট যে প্যান্ডেমিক এর ভেতরে কিন্তু আমরা ছিলাম। ঠিক এরকম একটি প্রেক্ষাপটে আমরা আবার দেখতে পাচ্ছিলাম যে কিছু প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান তারা কিন্তু আবার ঘরে বসে যে মেধাভিত্তিক কাজ করা যায়, মেধাভিত্তিক কাজ সম্পন্ন করা যায়, এই কনসেপ্টকে সামনে নিয়ে প্যান্ডেমিকের ভেতরেও গত 100 দিনে তারা কিন্তু খুব ভালো পজিশনে তাদের প্রতিষ্ঠানকেও নিয়ে যেতে সক্ষম হয়েছে। এরকম একটি প্রেক্ষাপট সামনে রেখে স্কিল ডট জবস এবং BSHRM যৌথভাবে আয়োজন করেছিল ভার্চুয়াল জব ফেস্ট। এবং আমাদের এই ভার্চুয়াল জব ফেস্টে আমাদের সাথে আরো যুক্ত ছিলেন আরো 3টি সংগঠন, বাক্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কল সেন্টার, যারা BPO বিজনেসকে আমাদের এখানে পরিচিত করেছেন, বাক্য, বেসিস, এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি আমাদের সঙ্গে যুক্ত ছিল। তো আজকে আমরা এটাকে ক্লোজিং সেরেমনি বলছি, বাট ক্লোজিং সেরেমনি ইন আ সেন্স লাইক একটা সার্টেন অ্যাকমপ্লিশমেন্ট। এটার কিছু নাম্বারস আমাদের কাছে আছে, যে নাম্বারসটি আপনাদের সাথে খুব শীঘ্রই আমরা শেয়ার করব। এই কারণে আমরা বলছি দিস ইজ দি অ্যাকমপ্লিশমেন্ট দ্যাট উই ওয়ান্ট টু সেলিব্রেট। এবং এই সেলিব্রেশনে আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাশাপাশি আমাদের সাথে যুক্ত আছেন ড্যাফোডিল ফ্যামিলি সম্মানিত সিইও জনাব মোহাম্মদ নুরুজ্জামান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সম্মানিত সভাপতি মোহাম্মদ শহীদুল মুনির, বাংলাদেশ বেসিসের সম্মানিত সভাপতি সৈয়দ আলমাস কবির, বাক্যর সম্মানিত সেক্রেটারি জেনারেল তৌহিদ হোসেন, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সভাপতি মোহাম্মদ মাশিকুর রহমান খান, এবং আমাদের সঙ্গে খুব শীঘ্রই যুক্ত হবেন আমাদের বাক্যর সম্মানিত সভাপতি জনাব ওয়াহিদ শরীফ। যেহেতু আজকের এই সেলিব্রেশনে আমরা যুক্ত হয়েছি একটি কনসেপ্ট, সেটি হচ্ছে মেধাভিত্তিক কাজ ঘরে বসে করা সম্ভব, মেধাভিত্তিক কাজ ঘরে বসে দেওয়া সম্ভব, মনিটর করা সম্ভব। এবং এই প্রযুক্তি বাংলাদেশে আছে, অ্যাভেইলেবল টুলস গুলো বাংলাদেশে আছে। আবার কেউ যদি চায় হাইলি টেক অফিস বানাতে, সেটাও কিন্তু সম্ভব, কারণ আমরা জানি আমরা ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি। তো আমি একটু স্বাগত বক্তব্য দেবার জন্য এবং পুরো বিষয়টিকে একটু তুলে ধরবার জন্য সংক্ষেপে আমি অনুরোধ করছি ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত সিইও জনাব মোহাম্মদ নুরুজ্জামান। রিপন, আজকে আমাদের এই যে ভার্চুয়াল জব ফেস্ট, এই ভার্চুয়াল জব ফেস্টের প্রথম পর্বের যে সমাপনী, সেই সমাপনী অনুষ্ঠানের আমাদের পরম শ্রদ্ধেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যিনি অত্যন্ত সাফল্যের সাথে আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, এবং বাংলাদেশের এই ডিজিটাল প্রযুক্তি নিয়ে যে সমস্ত সংগঠনগুলো কাজ করেন, সেই সংগঠনগুলোর কর্তা ব্যক্তিগণ, আমাদের BSHRM এর সহযোগী পার্টনার এই প্রোগ্রামের মাশরেক ভাই, এবং আপনারা যারা শুনছেন, এই প্রোগ্রামটি লাইভ হচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ভার্চুয়াল জব ফেস্ট, এটি একটি ফেস্টটা হয়েছে ভার্চুয়ালি, এবং শুধুমাত্র ভার্চুয়াল জব প্রোভাইড করার জন্য যারা আমাদের তরুণ সমাজ আছে তাদের।
এই ভার্চুয়ালি জব প্রোভাইডের এই কাজটি নতুন কিছু নয়, কিন্তু এই কোভিড-19 আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আসলে ভার্চুয়ালি জব করার যে প্রয়োজনটা সেটা অনেক বেশি বেড়ে গেছে। যেমন আমরা এখন প্রায় সব কাজই প্রায় সবগুলো প্রতিষ্ঠানে ভার্চুয়ালি করতে হচ্ছে, আমরা বাধ্য হচ্ছি। যারা ভার্চুয়ালি কাজ করতে পারছে তারাই কিন্তু টিকে যাচ্ছে। যারা ভার্চুয়ালি কাজ করার পরিবেশ তৈরি করতে পারেনি তারা কিন্তু কর্মী ছাঁটাই থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। সো আমি বলবো যে এই ভার্চুয়ালি কাজ করার যে প্রযুক্তি, সেটি কর্মীর যেমন থাকা প্রয়োজন সেই দক্ষতাটা, ঠিক তেমনি ভাবে যে অফিস ভার্চুয়ালি চালাতে চাইবে সেই অফিসেরও একটি প্রস্তুতির প্রয়োজন আছে। এবং এই ভার্চুয়ালি অফিস চালানোর জন্য ইতিমধ্যে আমাদের দেশে এবং বিদেশে অসংখ্য প্ল্যাটফর্ম রয়ে গেছে। কারণ ভার্চুয়ালি কাজ যেহেতু চোখে দেখা যাচ্ছে না, কি করবে, কিভাবে করবে, সেটা হিসাব কিভাবে রাখবে কাজের, সেটার আউটকাম কিভাবে মূল্যায়ন করবে, তো সেই ধরনের প্ল্যাটফর্ম কিন্তু আমাদের দেশেও আছে, বিদেশেও আছে। এবং এই যে ভার্চুয়ালি কাজ করার যে বিষয়গুলো, এগুলো নিয়ে ইতিমধ্যে একটি প্রতিষ্ঠিত টার্মই আছে ইকোনমিতে, যেটাকে আমরা বলে থাকি জিগ ইকোনমি। যদিও বাংলাদেশে জিগ ইকোনমিকে শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর অর্থে ব্যবহার করা হয়, ইটস নট অনলি ফ্রিল্যান্সিং। সো এই ফ্রিল্যান্সিং এর কাজটা, এবং সেটা যে শুধুমাত্র প্রযুক্তির উপরে ফ্রিল্যান্সিং এর কাজটি হবে তা কিন্তু নয়, প্রযুক্তির বাইরেও ফ্রিল্যান্সিং এর কাজ হতে পারে। এবং এই ফ্রিল্যান্সিং ছাড়া এটাকে আমরা কন্ট্রাকচুয়াল জব বলতে পারি, এটা ওয়ার্ক এট হোম বলতে পারি, আমরা ফ্লেক্সিবল ওয়ার্ক বলতে পারি। সেই ক্ষেত্রে ভার্চুয়াল জব তো বটেই, আমরা যেটি নামকরণ করেছি ভার্চুয়াল জব। এই জিগ ইকোনমির গ্লোবাল ইকোনমি সাইজ বলা হয় 4.5 ট্রিলিয়ন, যেটা পার্ট বাংলাদেশেও, বাট আমরা শুধুমাত্র ইউজ করছি সেটাকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর ক্ষেত্রে, এবং শুধুমাত্র তথ্য প্রযুক্তির ক্ষেত্রেই বেশিরভাগ আমরা ইউজ করছি। আমাদের যে $5 বিলিয়ন যে লক্ষ্যমাত্রা বাংলাদেশের, সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এই কোভিড সিচুয়েশনে এবং পোস্ট কোভিড সিচুয়েশনে কিভাবে আমরা এই জিগ ইকোনমি এবং জিগ এইচআর ম্যানেজমেন্টে নিজেদেরকে এই পরবর্তী প্রেক্ষাপটে আমরা নিজেদেরকে সাজাতে পারি, সেই দুটো প্রেক্ষাপটে আসলে আমাদের এই ভার্চুয়াল জব ফেস্ট অনুষ্ঠান করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছে, এবং সেটি আমরা অত্যন্ত সফলভাবে আজকে পর্যন্ত করতে পেরেছি। তো এই ভার্চুয়াল জব ফেস্টে আমরা যে বিষয়গুলোকে এখানে নিয়ে এসেছি, এখানে প্রায় 15টি পজিশন আপাতত আমরা ক্রিয়েট করতে পেরেছি। ক্রিয়েট করতে পারা মানে হচ্ছে আমরা এমপ্লয়ারদের কাছ থেকে সেই রিকোয়ারমেন্ট গুলো পেয়েছি। যারা ডাইনামিক প্রতিষ্ঠান, যারা এই কোভিড সিচুয়েশনও তাদেরকে চালু রাখতে চায়, তাদের মধ্য থেকে প্রায় 49 কোম্পানিজ আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছে, প্রায় 500+ আপনার ভ্যাকেন্সির জন্য। সেখানে যেমন আমাদের প্রোগ্রামার যেমন আছে, গ্রাফিক ডিজাইনার আছে, কন্টেন্ট ডেভেলপার আছে, তারপরে আপনার ইভেন অ্যাকাউন্টস, ব্যাক অফিস ম্যানেজমেন্টের লোক আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টস কিভাবে দেওয়া যায় সেগুলো আছে, অ্যাডমিশন কনসালটেন্ট আছে, যারা অ্যাডমিশন বাসা থেকে বসেই যে কোনো প্রতিষ্ঠানের জন্য তারা অ্যাডমিশন করিয়ে দিতে পারবে ফোন কাউন্সেলিং এর মাধ্যমে, এবং ডিজিটাল মার্কেটিং তো আছেই। তো এই যে নানান রকমের যে আসলে কাজ, ভার্চুয়াল কাজ এবং ফ্লেক্সিবল যে কাজগুলো করা যায়, কিছু কিছু কাজ যেগুলো কায়িক পরিশ্রমের কাজ, সেগুলো হয়তো ভার্চুয়ালি করা যাবে না, বাট কায়িক পরিশ্রম ছাড়া এখন প্রায় সব ধরনের কাজই, যেগুলোকে আমরা হোয়াইট কালার জব বলে থাকি, সেগুলো কিন্তু ভার্চুয়ালি করা সম্ভব। আমার জানা মতে আমাদের প্রায় 3 জন, আরো অনেক হয়তো আছে, বাট আমাদের ড্যাফোডিলের একটি প্রথম প্রতিষ্ঠান ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি, সেটির একটি ভাগ করে আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি করেছি। সেখানে 3 জন ছেলে আছে যারা বাংলাদেশে বসে $5,000 বেতনে কাজ করছে। So it's not only just to go to Upwork and bid the job and take the job and complete it.
এই শুধু কন্ট্রাক্টরিটাই কিন্তু ফ্রিল্যান্সিং বা ইয়ে না, তার মানে বাংলাদেশে বসে বিদেশের বাজারের এই জিগ ইকোনমি বা জিগ এইচআর ম্যানেজমেন্টের যে সমস্ত কাজগুলো তারা করে থাকে সেগুলো বাংলাদেশে বসে বিদেশের কোম্পানির জন্য করা যেমন সম্ভব, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে এখন 4 মাস অলরেডি হয়ে গেল, এই 4 মাস আপনি বন্ধ রেখে বা আরো 2-3 মাস বন্ধ রেখে পরবর্তীতে একটি প্রতিষ্ঠান শুরু করে আপনি কাঙ্ক্ষিত ফলাফল আবার লাভ করতে পারবেন, আবার সেই জায়গায় যেতে পারবেন, দ্যাট ইজ কমপ্লিটলি আনসার্টেন অ্যাজ উই ফিল। বাট এটা এই কোভিড পিরিয়ডেই আমাদেরকে এই ভার্চুয়াল জবের মাধ্যমে আমাদেরকে টিকে থাকতে হবে, এবং সেটা হয়তো একটু স্লথ হতে পারে, বাট একটা পর্যায়ে গিয়ে পোস্ট কোভিড পরবর্তীতে আমরা কিন্তু সেটাকে আবার খুব ভালোভাবে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং অনেক ধরনের ফ্যাসিলিটি আপনার আমি বলবো যে ফ্লেক্সিবল ওয়ার্ক বা ভার্চুয়াল ওয়ার্কের আছে। বাংলাদেশে যেমন যানজটের শহর, সেখানে যেমন কমিউনিকেশন কস্ট খুব হাই, সেখানে হাউস রেন্ট খুব হাই, কিন্তু একজন ভার্চুয়াল ওয়ার্কার কিন্তু একজন ভার্চুয়াল অফিসার কিন্তু যখন ভার্চুয়ালি কাজ করবে সে কিন্তু এই মেগা সিটি ঢাকাতে বসবাস করার জন্য যে পরিমাণ কষ্ট তাকে গুনতে হয়, যে পরিমাণ কমিউনিকেশনের জন্য তাকে সময় দিতে হয়, যে পরিমাণ অর্থ তাকে ব্যয় করতে হয়, সে কিন্তু খুব সহজেই পাশের সিটি গাজীপুর অথবা নরসিংদী অথবা নারায়ণগঞ্জ এই টাইপের একটু আমার মনে হয় আমরা ডিসপার্স হয়ে যেতে পারি, আমাদের এই ঢাকার উপরও চাপ কম। এই নানান দিক থেকে এবং এমপ্লয়ারেরও সুবিধা সেখানে আমি বলতে চাই। এমপ্লয়ারের সুবিধা হচ্ছে যে আপনার এই জিগ এইচআর ম্যানেজমেন্টের কৌশল যদি রপ্ত করা যায় এবং আমাদের যুবকদেরকে যদি আমরা এই ভার্চুয়াল বা ফ্লেক্সিবল ওয়ার্ককে অভ্যস্ত করে গড়ে তুলতে পারি এবং সঠিক প্ল্যাটফর্মটি যদি প্রতিষ্ঠানগুলো নির্ণয় করতে পারে বা অ্যাডাপ্ট করতে পারে তাদের কোম্পানিতে, তাহলে কিন্তু এমপ্লয়ারদের একটা বড় লাভ হচ্ছে সেখানে কিন্তু সে বাছাই করে একটা যৌক্তিক আপনার পয়সার মাধ্যমেই তার যে কার্যক্রম অফিসিয়াল বা প্রজেক্ট অথবা যে কোনো ধরনের কাজ সে করাতে পারে। তার অফিস খরচ কমে যাচ্ছে, তার ল্যাপটপ বা ডিভাইস খরচ কমে যাচ্ছে, তার কিন্তু আমি বলবো যে ইন্টারনেটের খরচ বা আদার্স যত রকম অফিসিয়াল খরচ আছে ওভারহেড কস্ট, সেই কস্টগুলো কিন্তু কমে যেতে পারে। এই যে জব সিকার আমাদের যে ইয়াং ট্যালেন্টস যারা আছে তারা কিন্তু ডিজিটালি খুবই অ্যাডভান্স, একটু ধরিয়ে দিতে হবে, জাস্ট তাদেরকে একটু বুঝিয়ে দিলেই হয়। তো আমরা যেটা করেছি এই ভার্চুয়াল জব ফেস্টের মাধ্যমে আমরা এই 49 এমপ্লয়ারকে কনভিন্স করতে পেরেছি এবং তাদের ট্রেডিশনাল এইচআর থেকে তারা কিন্তু এই জিগ এইচআর ম্যানেজমেন্টের দিকে ধাবিত হচ্ছে। আবার এদিকে 5,000-এর মতো তরুণ আমাদের এখানে অ্যাপ্লাই করেছে তারা ডিজিটালি কাজ করার জন্য। বাট আনফরচুনেটলি আমাদেরকে কিন্তু 5,000 হলেও যেহেতু আমাদের 500+ ভ্যাকেন্সি ছিল, আমরা 1500-কে শর্ট লিস্ট করেছি, তাদেরকে 3 দিন ব্যাপী গ্রুমিং সেশন করেছি এবং সেইখান থেকে আমরা 608 জনকে আমরা সিলেক্ট করেছি এবং এই 608 জনকে আমরা ভার্চুয়ালি যাতে ইন্টারভিউ দিতে পারে সেই অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি এমপ্লয়ারদের সাথে। আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে আমাদের নিজেদের কোম্পানিগুলোর উন্নয়নের জন্য এবং কোভিড সিচুয়েশন এবং পোস্ট কোভিড সিচুয়েশনে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশের এই যে তরুণ ট্যালেন্টেড যে আছে তারা যাতে বিশ্ব বাজারেও তাদের এই ভার্চুয়াল জব বা ফ্লেক্সিবল জব অথবা ওয়ার্ক এট হোমের তাদের হাত যাতে বিস্তারিত করতে পারে, সেই লক্ষ্যেই আমরা এই পর্যন্ত যতটুকু করেছি সফলতার সাথে করতে পেরেছি। আমরা খুবই আজকে ইন্সপায়ার্ড, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে এই জায়গাটায় উনি যখনই ভালো কিছু দেখেন কোন রকম কোন প্রোটোকল ছাড়াই কিন্তু ছুটে আসেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমি আশা করব এবং আমি বিশ্বাস করি যে আমাদের এই উদ্যোগ আপনারা যারা সব যে ইন্ডাস্ট্রি বডি যারা তাদের যারা কি পার্সন প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা এখানে উপস্থিত আছেন, এটি আমাদের উৎসাহকে, আমাদের তরুণ সমাজের উৎসাহকে এবং এই জিগ ইকোনমি এবং জিগ এইচআর ম্যানেজমেন্ট বা কোম্পানির পলিসিতে এইচআর পলিসিতে চেঞ্জ আনার জন্য একটি বড় ভূমিকা রাখবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করছি না, আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাইট, ইকো হচ্ছিল। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য, এবং আমরা আশা করি আমাদের সাথে যারা আছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটি ধারণা ইতিমধ্যে পেয়েছেন যে আসলে ভার্চুয়াল জব ফেস্টে আমরা কি করতে চেয়েছিলাম বা এখন পর্যন্ত কি করেছি, এবং আপনারা জেনে আনন্দিত হবেন আমরা কিন্তু সেই ৩৯টি প্রতিষ্ঠানের কাছে ইতিমধ্যেই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কিন্তু ৬০৮ জনের সিভি ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছি যারা এই মুহূর্তে নিয়োগ প্রদানে সক্ষম। তো এটি অবশ্যই আমি বলবো যে গুড নিউজ ফর দোজ 600 প্লাস ক্যান্ডিডেটস। তো আমি একটু এই ভার্চুয়াল জব ফেস্ট নিয়ে ইতিমধ্যেই আমি কথা বলেছিলাম বিভিন্ন লাইভ টক শোতে আমাদের সম্মানিত সভাপতি বৃন্দ যারা আছেন। আমি একটু আবার এই ভার্চুয়ালি যে কাজ করা যায় বা যে মেধাভিত্তিক কাজ করা যায় এর আলোকে আমি প্রত্যেকের কাছ থেকে সংক্ষিপ্ত মন্তব্য শুনবো, আসলে তাদের প্রেক্ষাপটে বা তাদের সংগঠনের প্রেক্ষাপটে তাদের মেম্বারদের সাথে নিয়ে আসলে এই ভার্চুয়ালি কাজ করবার যে গ্রাউন্ডটা তৈরি হয়েছে, যেটি আমরা অনেক আগে থেকেই বলেছি 2008 সালের শেষের দিকে আমরা ডিজিটাল বাংলাদেশের কনসেপ্টও পেয়েছি। তো তার আঙ্গিকে আসলে কিভাবে ওনারা দেখেন। তো আমি প্রথমে একটু ভার্চুয়াল মাইক্রোফোন হ্যান্ড ওভার করতে চাই সৈয়দ আলমাস কবির ভাই, যিনি প্রেসিডেন্ট বেসিস। আপনি আসলে কিভাবে এই ভার্চুয়ালি কাজ করবার বিষয়টিকে দেখেন? জি, অনেক ধন্যবাদ। মাননীয় মন্ত্রীকে সালাম জানাচ্ছি। আমাদের ইন্ডাস্ট্রি কলিগস যারা আছেন, মনির ভাই, ওয়াহিদ ভাই, তাওহিদ ভাই, এবং অফকোর্স নুরুজ্জামান ভাই, উনি তো সবসময় আমাদের সাথে কাজ করে যাচ্ছেন, এবং মাসিক ভাই যার সাথে বেসিসের একটা খুব আমাদের অনেক কিছু আমরা আগে করেছি এবং ভবিষ্যতেও অনেক প্রোগ্রাম আমরা করব। মাসিক ভাই, অনেক ধন্যবাদ আপনার সাপোর্টের জন্য। যেটা বলছিলেন যে ভার্চুয়াল জব বা হোম অফিস এখন আমরা যেটা বলছি, এই কনসেপ্টটা কিন্তু অনেক পুরনো। আপনি যদি বিদেশের কথা চিন্তা করেন, পশ্চিমা দেশের কথা চিন্তা করেন, এটা কিন্তু ধরেন আরো মানে 40 বছর আগের কথা আর কি। মানে তখনও মানুষ কিন্তু টেলিকমিউটিং করতো এবং তখন হয়তো ফোনে ফোনে কাজ করতো বাড়িতে বসে। এবং ওই নুরুজ্জামান ভাই যেগুলো বলছিলেন যে রিজন কিন্তু ওইটাই, যে আপনি কিন্তু অফিসের স্পেস বাঁচাচ্ছেন, আপনি কিন্তু টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারছেন। এই বিভিন্ন কারণ ছিল যে এই টেলিকমিউটিং করার। তো সেটাই এখন ইন্টারনেটের যুগে এটাকে আমরা এখন ভার্চুয়াল যেটা অফিস বলছি, যে কোনো জায়গায় বসে, শুধু বাড়িতে কেন, আপনি হয়তো গাড়িতে বসেও আপনি অফিস করছেন, বা আপনি হয়তো একটা সি বিচে বসেও আপনি অফিস করছেন, যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু আপনার রেগুলার অফিস আপনি করতে পারছেন। সো এই যে কনসেপ্টটা, এটা সম্ভব হচ্ছে কিন্তু আমাদের এই যোগাযোগ প্রযুক্তির জন্য, এই কমিউনিকেশন টেকনোলজির জন্যই। আমাদের এই এখনকার যে লকডাউন চলছে এই করোনার কারণে, এর ফলে যেটা হয়েছে যে আমরা এই ভার্চুয়াল অফিসের কনসেপ্টটা কিন্তু খুব ভালোভাবে রিয়েলাইজ করেছি এবং অনেকেই কিন্তু আমরা প্র্যাকটিস করা শুরু করেছি। যেমন আমরা বেসিসের অনেক কোম্পানি কিন্তু আমাদের লকডাউন যখন 26শে মার্চ থেকে শুরু হলো, আমরা কিন্তু অনেক কোম্পানি কিন্তু আরো এক সপ্তাহ আগে থেকে, কেউ 18-19 তারিখ থেকে কিন্তু শুরু করে দিয়েছিল। এবং আমরা ওই লকডাউনের আগেই বেসিস থেকে সব মেম্বারদের জন্য একটি গাইডলাইন আমরা পাঠিয়ে দিয়েছিলাম, যে যারা যারা অনলাইনে অফিস করতে চায় তারা কিভাবে করতে পারে। বিভিন্ন ধরনের ছোটখাটো নিয়ম কানুন আছে, কিছু এটিকেটস আছে। যেমন আমি এটিকেট বলতে একটা বোঝাচ্ছি যে আপনি যখন বাড়িতে বসে অফিস করবেন, আপনার সেই জায়গাটাকে কিন্তু আপনি অফিসের মতো করে একটু সাজিয়ে নেবেন, একটা টেবিল চেয়ার থাকতে হবে, আপনি ড্রেস আপ করবেন সকালবেলা, আপনি যেমন অফিসে যেমন যাচ্ছেন সেরকম ভাবে ড্রেস আপ করে সামনে বসবেন ল্যাপটপের, সো দ্যাট আপনি আপনার মধ্যে একটা ডিসিপ্লিন বজায় থাকে এবং আপনার মধ্যে একটা প্রফেশনালিজম বজায় থাকে। এবং যে সুপারভাইজার, সে হয়তো আপনার সাথে কিছুক্ষণ পর পর কথা বলবে, ভিডিওতে চ্যাট করবে, মিটিং করবেন আপনারা। সো এইভাবে যাতে অফিস ওয়ার্কটা করা হয়, প্রফেশনালি করা হয়, ডিসিপ্লিন ওয়েতে করা হয়, সেটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং, যে এই ভার্চুয়াল অফিস যখন আমাদের বাংলাদেশে পপুলার হওয়া শুরু করলো, আমি এই গত 3 মাসের কথা বলছি, তখন যেটা দেখা গেল অনেক অফিসের জন্য কোলাবোরেশন টুলস এর প্রয়োজন পড়া শুরু করলো। একটা কোলাবোরেশন টুলস আমরা সবাই ইউজ করছি, মাইক্রোসফট টিমস।
মাইক্রোসফট টিমস কিন্তু অনেক কোম্পানি ইউজ করছে, যার ফলে শুধু ভিডিও কনফারেন্সিং না, চ্যাটিং না, বাট আরো অনেক কিছু, ধরেন ফাইল শেয়ারিং বলেন, অনেক কিছু একসাথে যেটা কোলাবোরেট করা যায়। সো এই যে কোলাবোরেশন টুলের কথাটা বললাম, এর মানে কিন্তু যে অনেক বড় একটা সুযোগের সৃষ্টি হলো আমাদের আইসিটি ইন্ডাস্ট্রির জন্য, কাজের সৃষ্টি হলো। নানা ধরনের এখন অনলাইন সলিউশনস লাগবে, কোলাবোরেশন টুলস এর জন্য বিভিন্ন ধরনের সলিউশনস এখন আমাদেরকে ডেভেলপ করতে হবে। সো এই ভার্চুয়াল অফিস হওয়াতে অনেকগুলো জিনিস হয়ে গেল। এক নম্বর কথা হচ্ছে আমরা ঘরে বসে থেকে আমাদেরকে মানে সবকিছু কাজকর্ম বন্ধ করে দিতে হলো না। 2 নম্বর হচ্ছে একটা আইসিটি ইন্ডাস্ট্রির জন্য একটা বড় কাজের সুযোগ সৃষ্টি হলো, নানা ধরনের টুলস তৈরি করার। আরেকটি হচ্ছে যেটি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, যেটা এটাও মোহাম্মদ নুরুজ্জামান ভাই বলেছেন, যে আপনি যখন অফিস স্পেসটা শেয়ার করছেন কয়েকজনের সাথে, তার মানে কিন্তু আপনি ইলেকট্রিসিটিটাও শেয়ার করছেন। এই যে আপনি কমিউট করতেন গাড়িতে করে, বাসে করে, সেটাও কিন্তু আপনাকে করতে হচ্ছে না। সো অর্থাৎ যানজটও কমছে। সো দ্য হোল কনসেপ্ট ইজ অলসো আ গ্রিন কনসেপ্ট, মানে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি কনসেপ্ট। পরিবেশের জন্য কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা কনসেপ্ট। আর গিগ ইকোনমির কথা যেটা জামান ভাই বলেছেন, গিগ ইকোনমি আমাদের দেশে কেন, সারা পৃথিবীতে পপুলার মানে হবে। অনেক কোম্পানি যারা মানে ব্যবসায় মন্দার মধ্যে দিয়ে কাটিয়ে উঠবে এবং তার পরবর্তীতে দুর্যোগ পরবর্তী সময় তারা যখন রেগুলার কাজকর্ম শুরু করবে, তখনও দেখা যাবে যে তারা কিন্তু ফুল টাইম এমপ্লয়েড থেকে পার্ট টাইম এমপ্লয়ি বেশি প্রেফার করছে, বিকজ তারা ফুল টাইম এমপ্লয়ি সবসময় অপারেটিং এক্সপেন্স কমানোর জন্য তারা রাখতে চাইবে না। সো পার্ট টাইম এমপ্লয়ি তারা প্রেফার করবে। আর পার্ট টাইম এমপ্লয়িরা যারা, তাদের জন্য এটা খুব ভালো, বিকজ তারা কিন্তু তখন মাল্টিপল জবস, মাল্টিপল প্রজেক্টস একসাথে তারা করতে পারবে। গিগ ইকোনমির আরেকটা বড় সুবিধা হলো যে মানে কাজ করছে যে ওয়ার্কার, সে কিন্তু একটা কাজ করছে, সেই একটা কাজ করার সাথে সাথে সে কিন্তু অন্য আরো 2-3টা ভালো কাজ করার, বা যেখানে সে টাকা রোজগার করতে পারবে সেটার খোঁজ খবর সে শুরু করতে পারছে। টাইম চাকরি করলে কিন্তু সেটা করতে পারতো না। আবার সে কিন্তু ইচ্ছা করলে যখন তখন সে ফ্যামিলির সাথে সময়টাকে কিন্তু ব্যালেন্স করতে পারছে, তার একটা কন্ট্রোল থেকে যাচ্ছে, এবং অবশ্যই সে এক্সট্রা টাকা রোজগার করতে পারছে। সো এইসব বিভিন্ন কারণে গিগ ইকোনমির কিন্তু একটা বিশাল বড় ফিউচার রয়েছে, এবং আমরা কিন্তু বাংলাদেশের এটা একটা খুব বড়ভাবে এটা আমরা দেখতে পারবো, আমার মনে হচ্ছে যে আগামী কয়েক বছর আর কি। সো এনিওয়ে, আমি যেটা বলতে চেয়েছিলাম, আসলে প্রথমে অন্য কথায় চলে গেলাম, যে skills.job যে কাজটি করেছেন গত বোধহয় 11-12 দিন ধরে, একটা ফ্যান্টাস্টিক কাজ করেছেন আপনারা। সত্যি কথা বলতে আমি আপনাদের সবাইকে, যারা অর্গানাইজ করেছেন তাদের সবাইকে, স্পেশালি ড্যাফোডিল ফ্যামিলিকে আমি কংগ্রাচুলেট করতে চাই, যে এই সময়ের মধ্যে, এই দুর্যোগের মধ্যে আপনারা যে একটা ভার্চুয়ালি এরকম একটা সুন্দর একটা কাজ করেছেন, এবং আপনি যেটা বললেন যে 608টি সিভি অলরেডি আপনারা ডিস্ট্রিবিউট করেছেন এমপ্লয়ারদের কাছে। দিস ইজ আ গ্রেট সার্ভিস টু দ্য নেশন। এবং অনেকে যারা যে এই মানে নতুন করে হয়তো বেকার হয়েছে, অনেকের যাদের চাকরি হারিয়েছে বা ইনকাম কমে গেছে, তারা কিন্তু এটার ফলে খুব ভালোভাবে একটা উপকৃত হলো। সো আপনাদেরকে আবারও ধন্যবাদ, এবং অর্গানাইজারদেরকে অনেক অনেক অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ আলমস ভাই, এবং আমি আপনার মাধ্যমে পুরো বেসিস টিমকেও ধন্যবাদ দিতে চাই, যে আমাদের মানে আমি আবারও বলবো যে উইদাউট এনি considering any protocols, you joined us and you helped us to promote this virtual job fest. Thank you so much on behalf of virtual job fest team. তো আমি এবার একটু আমরা শুনতে চাই সেম একই প্রশ্ন, যদি একটু চ্যালেঞ্জ গুলো নিয়েও যদি আপনারা একটু অ্যাড্রেস করেন, যে আসলে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু এই প্রযুক্তি নির্ভর কাজের সাথে কিন্তু এখনো যুক্ত হতে পারেনি। তারা হয়তো চিন্তা করে যে প্রযুক্তি নির্ভর কাজ করা মানেই হচ্ছে আমার হিউজ ইনভেস্টমেন্ট, হয়তো মিলিয়ন ইনভেস্টমেন্ট আমার করতে হবে। বাট এটি কি আবার প্রযুক্তিবিদরা বলে যে অ্যাভেলেবল টুলস আছে। সো আমি যদি বাক্যর সভাপতি জনাব ওয়াহিদ শরীফ আপনার সাথে একটু ভার্চুয়াল মাইকটি আপনাকে হ্যান্ড ওভার করতে চাই। বিপিও সেক্টরে আপনারা চেষ্টা করছেন এই প্রযুক্তি নির্ভর কাজকে প্রমোট করবার ক্ষেত্রে। সো হোয়াটস ইউর কমেন্ট অন দিস ভার্চুয়াল জব ফেস্ট এন্ড ভার্চুয়ালি ওয়ার্ক? থ্যাংক ইউ রিপন ভাই, মাননীয় মন্ত্রী, আমাদের সবার প্রিয় জব্বার ভাই, আসসালামু আলাইকুম। নুরুজ্জামান ভাই, আমার আলমাজ ভাই, মুনির ভাই, মাশেক ভাই, তৌহিদ ভাই,
শুভ সকাল। প্রথমত থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি অ্যান্ড ফর দিস গ্রেট ইনিশিয়েটিভ, যে এখানে যখন আমরা সবাই অলমোস্ট আমাদের অফিস থেকে বা বাসা থেকে কাজ করছি, সেখানে আপনারা যে এত বড় একটা ইনিশিয়েটিভ নিয়ে আমাদের অর্গানাইজেশনগুলোকে যে হেল্প করছেন, কারণ এই ক্যান্ডিডেটদের খোঁজা এবং রাইট ক্যান্ডিডেটদেরকে বের করে যে অর্গানাইজেশনগুলোকে দেওয়া এই সিচুয়েশনের মধ্যে ভার্চুয়ালি, এটা আসলে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ আমার মতে আর কি। তো প্রথমে ধন্যবাদ নুরুজ্জামান ভাই এবং ড্যাফোডিল ফ্যামিলিকে। তো চ্যালেঞ্জের কথা যেহেতু বললেন রিপন ভাই, ডেফিনেটলি চ্যালেঞ্জ তো কিছু আছেই, কারণ এটা কমপ্লিটলি নিউ আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে। নট অনলি বিপিও সেক্টর, কল সেন্টার, বাট এনি সেক্টরই আমরা বলি না কেন, এটা একটা নতুন এক্সপেরিয়েন্স। বাট আমরা যখন ফার্স্ট শুরু হলো লকডাউন, যখন আমরা চিন্তা করা শুরু করলাম কিভাবে বাসার থেকে আমাদের সার্ভিসগুলো দেওয়া যায়, তো অনেক ধরনের ইস্যু এখন অ্যারাইজ করেছে, যে অনেকের বাসায় হাই স্পিড ইন্টারনেট নাই। হাই স্পিড ইন্টারনেট থাকলে কোয়ালিটি অফ সার্ভিস যেটা ইনশিওর করা দরকার টু গিভ দ্য প্রপার সার্ভিস, সেটা অনেকে পাচ্ছে না। অনেকের বাসায় সেই ধরনের ফ্যাসিলিটি নাই, যে কম্পিউটার নাই বা একটা বসার একটা ছোট বসে যেখানে তারা কাজ করবে। সো ইট ইজ মানে আই ওপেনিং এক্সপেরিয়েন্স ফর অল অফ আস, যে মানে কি কি জিনিস লাগে তো একজনকে একটা ইনেবল করতে টু ওয়ার্ক ফ্রম আস। তারপরে আমরা আবার দেখলাম যখন আমরা ক্লায়েন্টের কাছে গেলাম, যে ক্লায়েন্টের সিস্টেমে যখন আমরা অ্যাক্সেস করতে যাই, সিকিউরিটি ইস্যুস, যে তাদের ওখানে অনেক সিকিউরিটিজ ইস্যুস আছে যেগুলো তারা চায় না বাসা থেকে বা সব জায়গা থেকে ওপেন করতে। দে ওয়ান্ট হ্যাভ VPN কানেক্টিভিটি, দে ওয়ান্ট টু হ্যাভ পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি, দে ওয়ান্ট টু হ্যাভ মাল্টিপল সিকিউরিটি লেয়ার্স। সো এই যে ওভারঅল একটা ইকোসিস্টেম, যে ওয়ার্ক ফ্রম হোম, আমরা দেশের মধ্যে থেকেই যদি এই জিনিসগুলাকে অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু বাইরের কাজগুলাও কিন্তু আমরা সিমিলারলি তখন কিন্তু তাদেরকেও সেই কমফোর্ট জোনটা আমরা দিতে পারবো, যে দেখেন আমরা কিন্তু এইগুলাকে মেনটেন করেই কাজ করছি, কমপ্লায়েন্স হয়ে কাজ করছি। সো নাও সারা বিশ্বে যেভাবে বিপিও হচ্ছে, যে অফশোরিং হচ্ছে, নিয়ার শোরিং হচ্ছে, সো বাট কমপ্লায়েন্ট ওয়েতে হচ্ছে। সো এইটা আসলে মানে আমাদের সবাইকে একটা আই ওপেনার। তারপরে এখানে অনেক ধরনের আমি বিটিআরসি কে ধন্যবাদ জানাতে চাই, যে আমাদের পলিসিগত ইস্যু ছিল ওয়ার্ক ফ্রম হোম নিয়ে, সেগুলোকে তারা ইমিডিয়েটলি সলভ করেছে, যাতে ওয়ার্ক ফ্রম হোম ইনেবল করতে পারি আমরা। সো এই যে প্লাস অনেকের যে আরেকটা ইস্যু হচ্ছিল, যে অনেকে তখন দেশের বাইরে চলে গেছে বা ঢাকার বাইরে চলে গেছে। সো আমরা লোক পাচ্ছিলাম না, যে আসলেই যে আমার বাসা থেকেও যে কাজ করাবো, বা কাদেরকে দিয়ে করাবো, এভরিবডি হ্যাজ গন হোম। এবং ঢাকার বাইরে কি সিচুয়েশন, তারা সেখানে সেই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে কিনা। তো যেটা হয়েছে, যে এই যে একটা এক্সপেরিয়েন্স আমরা গ্যাদার করলাম, সেটা দিয়ে যে ডেটাগুলো আমরা পেলাম, নাও উই হ্যাভ সাম আইডিয়াস, যে আমরা যদি এই সিচুয়েশন, নট অনলি এই কোভিড বা প্যান্ডেমিক সিচুয়েশন, ইট ক্যান বি ফর এনিথিং, নাও উই নো আমাদের কোন কোন জায়গাতে অ্যাড্রেস করতে হবে, কোন কোন জায়গাতে পলিসিতে কিছু টুইক আনতে হবে, কোন কোন জায়গাতে আমাদেরকে কানেক্টিভিটিতে কি হেল্প লাগবে, কিভাবে এবং আমাদের অপারেশনাল স্পেস এবং প্রত্যেকটা বাসার এনভায়রনমেন্ট, অনেক কিছু ডেটা কিন্তু আমাদের কাছে এখন আছে। সো পরবর্তীতে আই থিঙ্ক এই ডেটাগুলোকে যদি আমরা প্রপারলি ইউজ করি এবং ইউটিলাইজ করি, তাহলে পলিসিগুলো নিতে এবং ডিসিশনগুলো নিতে, মানে আমাদের ইন্ডাস্ট্রিকে বা অর্গানাইজেশন যেরকম ভাবে বেনিফিটেড হবে, আমার মতে সরকারও বেনিফিটেড হবে, যে লং টার্ম পলিসি বা ডিসিশন মেকিং গুলো নেওয়ার ক্ষেত্রে আর কি। বাট আমার মতে ওভারঅল যদি পজিটিভ সাইডে দেখি, যে আমরা অনেক কিছু শিখেছি এবং অনেক অপরচুনিটিও ক্রিয়েট হয়েছে এখান থেকে। অনেক বিভিন্ন ধরনের ই কমার্স সাইডে অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। আমরা আগে বাসা থেকে অর্ডার দিতে পারতাম না, বা ওই মাইন্ডসেট ছিল না আমাদের। তো আমরা এখন বাসা থেকে সবকিছু অর্ডার দিচ্ছি, আমরা গ্রোসারি অর্ডার দিচ্ছি, আমরা ইলেকট্রনিক্স অর্ডার দিচ্ছি, আমরা বাসায় বসে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আমরা পেমেন্ট দিচ্ছি। তো এই যে নতুন নতুন যে অপরচুনিটি গুলো ওপেন হয়েছে এবং আরো সামনের দিকে হবে, এটাকে যাতে আমরা সাস্টেইনেবল করতে পারি এবং এইটাকে যাতে আমরা ধরে রাখতে পারি। হ্যাঁ, ইটস নট জাস্ট প্যান্ডেমিক আসলো, আমরা প্যান্ডেমিক সময় করলাম, আবার উই গো ব্যাক টু দি ওল্ড নর্মাল। সো এখন যেটা হচ্ছে, যে আমরা উই আর লার্নিং নিউ থিংস এভরিডে, উই আর ফরগেটিং আমরা আগে কি শিখেছিলাম, নতুন করে শিখছি, আবার হয়তো বা পরবর্তীতে ওইগুলো ভুলে আবার নতুন করে শিখতে হবে। সো দিস ইজ জাস্ট নিউ থিং। তো আমি আশা করছি যে ড্যাফোডিল ইউনিভার্সিটির এই ইনিশিয়েটিভস ইজ ভেরি গুড। তারা নতুন প্রজন্মকে, নতুন জেনারেশনকে এটার সাথে একটা খাপ খাইয়ে দেওয়ার জন্য এই আইডিয়াস গুলো তাদের মধ্যে এখন থেকেই
দিবে, যাতে পরবর্তীতে যখন তারা জব মার্কেটে আসে দে হ্যাভ দ্যাট ওপেন মাইন্ডসেট যে না আমাকে ট্র্যাডিশনাল অফিসে যেই কাজ করতে হবে, নট নেসেসারি আই ক্যান ওয়ার্ক ফ্রম হোম, আই ক্যান ওয়ার্ক ফ্রম এনিওয়্যার, যেটা বিশ্বের অন্যান্য দেশে অলরেডি লাস্ট আলমাজ ভাই যেটা বলেছেন লাস্ট 40 বছর ধরে এটা আইডিয়াটা নতুন না। তো আমাদের দেশে নতুন, বাট আমাদেরকে খুব কুইকলি জিনিসটাকে অ্যাডাপ্ট করতে হবে সো দ্যাট আমরা ফিউচার অপরচুনিটিস গুলো যাতে অ্যাভেল করতে পারি। সো এগেন অশেষ ধন্যবাদ ড্যাফোডিল ফ্যামিলিকে, এন্ড আশা করছি যে এবং থ্যাংক ইউ ফর এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ Shoaib bhai, thank you so much. BACCO is one of our partner for this virtual job fest, and thank you so much for all the cooperations we received from your end. Now, আমি একটু মুভ করতে চাই, আমাদের মাসিক ভাই এখানে আছেন, যিনি অল দি অর্গানাইজেশনের আসলে এইচআর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট, এবং এইচআররা যা ভাবেন তার কিছুটা প্রতিফলন কোম্পানির কর্ণধারদের উপরে পড়ে। এটা মানে মার্কেটে প্রচলন আছে, বাট কতটুকু সত্য আমি জানি না। তো তার অ্যাসোসিয়েশন বিএসএইচআরএম, তো বিএসএইচআরএম এর সভাপতি মাশিকুর রহমান খান আছেন। মাশিক ভাই, আপনার কাছে ভার্চুয়াল জব বা ঘরে বসে মেধাভিত্তিক কাজ আপনি কিভাবে দেখছেন, বা আপনার এইচআর প্রফেশনালরা কিভাবে দেখছেন? ওকে, তাই ড্যাফোডিল ফ্যামিলিকে এবং আজকের আমাদের সবার শ্রদ্ধাভাজন মাননীয় মন্ত্রী, ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমাদের শ্রদ্ধেয় জনাব মোস্তফা জাব্বার, ড্যাফোডিল ফ্যামিলির সিইও নুরুজ্জামান সাহেব, আমাদের ব্যাসিস একটা বাংলাদেশের ডিজিটালাইজেশন বলি বা আমাদের ট্রান্সফরমেশনের একটা অন্যতম প্রতিষ্ঠান, তার প্রেসিডেন্ট সৈয়দ আলমাজ কবির ভাই, তৌহিদ হোসেন ভাই, বাক্যর প্রেসিডেন্ট জিএস ওয়াহিদ শরীফ ভাই, শহীদ মনি ভাই, ডেফিনেটলি রিপন ভাই, আপনি অনেক পরিশ্রম করেছেন এটা করার জন্য, আপনার অনেক নতুন আইডিয়া আসে। আমি আপনাদের সবাইকে প্রথম ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই, এবং মাননীয় মন্ত্রী মহোদয় আজকে আমাদের মাঝে এসেছেন, আমরা অনুপ্রাণিত হয়েছি। এজন্য তাকে আমাদের বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট, বাংলাদেশের মানব সম্পদ পেশাজীবীদের সবচাইতে বড় এবং একমাত্র রেজিস্টার্ড অর্গানাইজেশন, যা কিনা প্রত্যেকটা সেক্টরের প্রতিনিধি এখানে আছে, প্রায় 4000-এর বেশি আমাদের সদস্য আছেন। তো আমি একটু কথা না বললেই নয়, এর সাথে যুক্ত আছে ড্যাফোডিল ফ্যামিলি। বাংলাদেশে যদি ডিজিটালাইজেশন বা কম্পিউটারাইজেশন বলি, তার সাথে কিন্তু ড্যাফোডিল ফ্যামিলির একটা যুক্ততা আছে। এর যে চেয়ারম্যান জনাব সবুর খান সাহেব, সেই আর্লি 74 ইমিডিয়েট আফটার লিবারেশন, যখন কম্পিউটার পিসি হয় নাই, পিসিকে আমরা ভাইরাস ঢুকবে বলে এসি রুমে রাখতাম, তখন থেকে উনি এই কম্পিউটারকে ফ্যামিলিয়ারাইজ করার জন্য অনেক কাজ করেছেন। আরেকজন আমাদের মাননীয় প্রধান অতিথি, আমি এই কথা বলছি যে এটা আমাদের নতুন প্রজন্মের জানা উচিত যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের এই ডিজিটালাইজেশনের, ডিজিটাল বাংলাদেশ গড়ার পেছনে অনেক আগে একজন পুরোধা ব্যক্তিত্ব হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী। তার কারণ আমরা আজকে যে বিজয় সফটওয়্যারে কাজ করি, সেটা কিন্তু আমাদের এই মাননীয় মন্ত্রী মহোদয়ের ইনোভেশন, তার জন্য হাত ধরে এখানে এসছে। উনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলা সফটওয়্যার আমাদের করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি মানে দুই প্রজন্মের, আগের প্রজন্মে আপনাকে দেখেছি এবং এখন দেখছি, আপনাকে অত্যন্ত বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। কাজে এই যে কম্পিউটার ডিজিটালাইজেশনের একজন পুরোধা এবং একটা প্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি, দুইটার সমন্বয় হয়েছে, এবং বর্তমানে যারা এই ডিজিটালাইজেশনের নেতৃত্ব দিচ্ছেন, যে ব্যাসিস, ব্যাকো এবং শহীদ মনির ভাই সহ, আলমাজ কবির ভাই সহ, তারা, আমি এটা বললাম আমাদের নতুন প্রজন্মের জন্য যে আমাদের যাদের অবদান আছে তাদের সম্পর্কে জানা দরকার। রিপন ভাই বলেছেন আমাদের এইচআর সম্পর্কে কিছু বলার জন্য।
আমি জিগ ইকোনমি সম্পর্কে কথা বলেছেন, আমি এটা সম্পর্কে বিশেষ কিছু বলবো না। ডেফিনেটলি আমাদের এটার মধ্যে যেতে হবে। আমি শুধু আমাদের এইচআর প্রফেশনাল সম্পর্কে আপনি যেটা বলেছেন, ডেফিনেটলি এইচআর ইজ নাও কনসিডার্ড অ্যাজ স্ট্র্যাটেজিক বিজনেস পার্টনার। তার কারণ এইচআর ইজ কানেক্টেড উইথ অল আদার ডিপার্টমেন্টস, এবং এইচআর এর সাথে সমস্ত ডিপার্টমেন্ট এবং অর্গানাইজেশনাল যে অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য এইচআর ইজ ওয়ার্কিং উইথ দ্য সিইউ অ্যান্ড এমপ্লয়ার। সো এইচআর এর একটা বিরাট ভূমিকা আছে। এই প্রেক্ষাপটটা যদি আমি বলি যে ভার্চুয়াল জব ফেস্টে প্রশ্ন আসলো কেন, এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এসছে। আমার মনে হয় খুব সম্ভবত আলমাস কবির ভাই বলেছেন যে অন্যান্য দেশে এই ভার্চুয়াল অফিস এবং অফিস ফ্রম হোম বা ফ্লেক্সিবল অফিস কিন্তু অনেক আগেই শুরু হয়েছে, বাট আমাদের দেশে এই কনসেপ্টটা নতুন এসছে। প্যান্ডেমিক সিচুয়েশন, করোনা ভাইরাস এটাকে আমাদের আরো ত্বরান্বিত করেছে, এবং আমাদের আজকে যারা আছেন আইটির আমাদের সহযোদ্ধা, তারা কিন্তু এটাকে অনেক দূর অগ্রসর করে দিয়েছেন। এই সাধারণত ইন্টারনেটের কিছুটা পিক আওয়ার থাকে এখন সম্ভবত, যে কারণে আমরা মাসিক ভাইয়ের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছি। তো আশা করি উনি খুব শিগগিরই আবার আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমি দেখছিলাম যে বাংলাদেশের অন্যতম আরেকটি বৃহৎ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শহীদ মুনির ভাই এখানে আছেন, এবং বিসিএস এর আরেকটি উদ্যোগ ছিল যে মেম্বারদের জন্য কিন্তু আসলে প্রযুক্তিকে ব্যবহার করে একটা প্রশিক্ষণের ব্যবস্থাও আমি দেখেছি। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারাও সেই প্রশিক্ষণ নিয়েছেন। সো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণ এটি বিসিএস চমৎকারভাবেই করেছে। পাশাপাশি বিসিএস বাংলাদেশের এই কম্পিউটার জগতের অন্যতম একটি পায়োনিয়ার অর্গানাইজেশন। শহীদ মুনির ভাই, আপনার কাছে প্রশ্ন একই থাকবে যে আসলে ঘরে বসে মেধাভিত্তিক কাজ আপনারা কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ রিপন ভাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এই যে ভার্চুয়াল জব ফিস্টের আজকের এই ক্লোজিং সেরিমনিতে, এবং আমাদের মাননীয় মন্ত্রী জব্বার ভাই এখানে চিফ গেস্ট হিসাবে আছেন আমাদের কলিগ বিন্দু আলমাস কবির ভাই, ওয়াহিদ ভাই, তৌহিদ ভাই, এবং ড্যাফোডিলের সিইও নুরুজ্জামান ভাই এবং মাসেক ভাই, সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি খুব আনন্দিত যে ড্যাফোডিল পরিবারের উদ্যোগে যে আয়োজনটা হয়েছে, সে আয়োজনে বাংলাদেশ কম্পিউটার সমিতি শরিক হতে পারার কারণে, এবং ড্যাফোডিলের সঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতির অনেক দীর্ঘ সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এবং সবুর ভাই আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির পাস্ট প্রেসিডেন্টও ছিলেন, এবং উনি বাংলাদেশ কম্পিউটার সমিতিকে খুব ডাইনামিক ভাবে সার্ভ করে গেছেন। তো ধন্যবাদ আজকে এই যুগোপযোগী একটি অনুষ্ঠান করার জন্য, এবং আমাকে এবং বাংলাদেশ কম্পিউটার সমিতিকে এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য। আজকে যিনি এখানে প্রধান অতিথি হিসাবে আছেন জব্বার ভাই, আমি একটু মনে করে দিতে চাই 2009 সালে আমরা প্রথম ডিজিটাল বাংলাদেশ সামিট করেছিলাম। জব্বার ভাই ওই সময় বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট ছিলেন এবং আমি সেক্রেটারি জেনারেল ছিলাম। তো ওই সময়ে আমরা যেই কাজটা করেছিলাম, আমাদের যে ড্রিমটা ছিল যে ডিজিটাল বাংলাদেশটা কেমন হবে, তো সেই নিয়ে আমরা প্রায় 3 দিন ব্যাপী অলমোস্ট 20টার মতো আমরা সেশন করেছিলাম, এবং অনেক ওই সময় সরকারের উচ্চপদস্থ অনেক কর্মকর্তা এবং মন্ত্রীরা এখানে এসেছিলেন, এবং আমরা একটা রিপোর্ট ওখানে পেশ করেছিলাম। তো ওটা আমি কদিন আগে জব্বার ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে জব্বার ভাই বললো তুমি এটা খুঁজে বের করো, কারণ এখন আমাদের সময় এসেছে যে আমরা আসলে কোথায় যেতে পারলাম এবং কোথায় এগোতে পারলাম। তো আমি ওটা আবার খুঁজে বের করে দেখলাম যে আমরা যে জিনিসটা চেয়েছিলাম যে 2021 সালে 22 সালে হবে, যে আমরা পুরোপুরি পেপারলেস একটি সোসাইটিতে জয়েন করব, এটা এই কোভিডের কারণে কিন্তু আমরা খুব অ্যাডভান্স হয়ে এই 2020 সালে চলে এসেছি। দ্যাট মিনস আমাদের পেপারলেস যেই ড্রিমটা আমাদের ছিল, অফিস হবে, বাসায় বসে আমরা অফিস করব, এই ড্রিমটা কিন্তু আমরা এই কোভিডের কারণে একটু এগিয়ে চলে এসেছি। এবং এখন আমাদের এই অবস্থাতে এসে আমরা আসলে এখন ট্রুলি রিয়েলাইজ করতে পারছি যে আসলে আমরা কোথায় যেতে চাই, এবং আমাদের প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে আমাদের বিজনেসটাকে দাঁড়া করব। তো সেই ক্ষেত্রে
আমি আমার এক্সপিরিয়েন্স বলি আমাদের অ্যাসোসিয়েশনের, আমাদের যারা নাকি হার্ডওয়্যার বিজনেস করে বড় বড় শোরুম দিয়ে, অনেকে আমাকে বলছিলেন যে আমরা আমাদের শোরুমে স্পেস ছোট করে ফেলছি, আমরা আমাদের অনলাইনে এখন চলে যাচ্ছি, অনলাইনে আমরা ডেলিভারি দিচ্ছি এবং অনলাইনের সেলটা এখন শোরুমের থেকে আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে। দ্যাট মিনস আমরা যেই খরচ করে বিশাল বড় বড় শোরুম নিয়ে অনেক লোকজন নিয়ে কাজ করার যেই এই জায়গাটা ছিল, সেখান থেকে কিন্তু আমরা এই কোভিড এর কারণে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা সরে এসেছি। আমরা এখন আমাদের ঘরের নিচে গ্যারেজের মধ্যে আমরা একটা ওয়্যার হাউস করে ফেলছি, ভার্চুয়ালি আমরা সেল করছি। ওদের কিন্তু আমরা খুব ডাইভার্ট হয়ে গেছি খুব তাড়াতাড়ি এই কোভিড এর কারণে, এটাকে আমাদেরকে এগিয়ে দিয়ে গেছে। এবং সেই কারণে এই ভার্চুয়ালি সেল করার মতো যারা এক্সপার্ট আছেন তাদের ডিমান্ড কিন্তু এখন বেড়ে গেছে। আমাদের গতানুগতিক ভাবে যারা নাকি সেল করতেন, কাস্টমারকে হ্যান্ডেলিং করতেন, তারা আইদার ট্রেনিং নেওয়া লাগছে ভার্চুয়ালি সেল করার মতো নিজেদের অবস্থা তৈরি করার জন্য, অথবা আমাদের নতুন ম্যান পাওয়ার হায়ার করা লাগছে যারা নাকি ভার্চুয়ালি এক্সপার্ট এবং ভার্চুয়ালি সেলসে যারা এক্সপার্ট ওইরকম ম্যান পাওয়ার আমাদেরকে অ্যাডাপ্ট করা লাগছে আমাদের অ্যাসোসিয়েশন গুলোকে, আমাদের কোম্পানিগুলোকে। তো সেটা কিন্তু একটা ভালো দিক। এবং এই যে আজকে আমরা যে ভার্চুয়াল ফিস্ট নিয়ে কথা বলছি, ভার্চুয়াল জব ফেয়ার নিয়ে কথা বলছি, সেটা কিন্তু আমাদের মেম্বারদেরকে অলরেডি আমরা মেল করেছি এবং অনেকে কিন্তু আমাদের কাছে সমিতিতেও ফোন করে কোয়ারি করেছে যে আমাদের এই ধরনের এক্সপার্ট লাগবে যারা নাকি ভার্চুয়ালি ভালো সেল করতে পারবে বা ভার্চুয়ালি কোটেশন দিতে পারবে, এই কাজগুলো করতে পারবে। সো আমি মনে করি যেটা একটা ভালো দিক এবং এই সময় উপযোগী যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এই উদ্যোগটার কারণে আমাদের যারা মেম্বার অর্গানাইজেশন আছে, যে কোম্পানিগুলো আছে, তারা উপকৃত হবে। এবং আমরা কিন্তু ডে বাই ডে কিন্তু আমাদের নিজেদের চিন্তা ভাবনা চেঞ্জ করে নিয়ে আসতে হবে। আজকে 100 জন, 200 জন, 300 জনের কোম্পানিগুলো থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে করে ডাইভার্ট হয়ে ছোট কোম্পানিতে বা অল্প ম্যান পাওয়ারে কিভাবে আমরা আমাদের বেশি জব করতে পারি, বেশি কাজ করতে পারি, সেই দিকে চলে আসছি। এবং আমার মনে হয় যে সিঙ্গেল ম্যান কোম্পানি এটাও একটা ভালো কনসেপ্ট, যেটা নাকি আমাদের ইউকে তে বা অন্যান্য দেশে বিদেশে অনেক আগে থেকেই ছিল, যে আমি এক্সপার্টিস, আমি নিজে একটা কোম্পানিকে ওন করছি এবং নিজে আমি সার্ভ করছি। এবং আমি কয়দিন আগে আমার একটা নতুন প্রজেক্টের জন্য আমি সার্ভে করার জন্য আমি এরকম একটা কোম্পানিকে চুজ করলাম। এসে ওয়ান ম্যান কোম্পানি, সে আমার সমস্ত ডাটা গুলো ফিগার আউট করে আমার কোম্পানি ফোকাসটা কি হবে, আমার কোম্পানিটা সাস্টেনেবল হবে নাকি, এটার আরওআই কিরকম হবে, এই টোটাল জিনিসটাকে সে আমাকে সামারাইজ করে দিয়েছে একটা কোম্পানি, এবং ওয়ান ম্যান কোম্পানি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ধরনের ওয়ান ম্যান কোম্পানি যারা নাকি বাসায় বসে তাদের নিজেদের এক্সপার্টিস দিয়ে কাজ করবে, এই ধরনের কোম্পানিগুলি আমার মনে হয় এখন বেশি সামনের দিকে এগিয়ে আসবে এবং আমরা আমাদের নিডস অনুযায়ী এই ধরনের কোম্পানিগুলোর কাছ থেকে আমরা আমাদের জবগুলি নিয়ে নিতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি আশা করি যে এই ট্রেনে আমরা উঠেছি, যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে প্রযুক্তিকে ব্যবহার করে, সেটা চলমান থাকবে। এবং আমরা এই যে আজকে ভার্চুয়াল মিটিং করছি বা এই যে একটু আগে আমি অনলাইনে আসার আগে আমরা গল্প করছিলাম যে এখন একদিনে বসে 10-12টা মিটিং করা যায়, এরপর হাতে সময় থাকে। আর আগের সময়ে আমরা 2-3টা মিটিং করলে আমাদের সারাটা দিন শেষ হয়ে যেত এই ট্রাফিক জ্যাম এবং আদার্স ইস্যুতে। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে। তো আমি আশা করব যে ট্রেনে আমরা উঠেছি সেই ট্রেনটা চলমান থাকবে এবং সামনে আমরা আরো গতিশীল ভাবে এগিয়ে যাব বাংলাদেশকে নিয়ে। এবং আমাদের যে স্বপ্ন আমরা আগে থেকে দেখে এসেছিলাম, ডিজিটাল বাংলাদেশ দিয়ে আমরা পুরো দেশটাকে সামনের দিকে সক্ষমতার জায়গায় এগিয়ে নিয়ে যাব, সেই ট্রেনে করে গতিশীলতার সাথে আমরা সামনে এগিয়ে যাব। যা ভাই আমাদের সঙ্গে আছেন এবং যারাই আমাদের সঙ্গে আছেন আমাদের গভর্নমেন্টের সবাই খুব কোঅপারেটিভ, সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এই গতিশীলতার সাথে সামনে এগিয়ে যাব। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত সভাপতি বাংলাদেশ কম্পিউটার সমিতি মনির ভাই। আমি একটু নাও তহিদ ভাই, আমাদের লাস্ট বাট নট লিস্ট ইন দ্য প্যানেল। তহিদ ভাই, আমি দেখছি আপনি করোনাকালীন সময়ে কিন্তু পুরোটা সময় আপনি অফিসকে ঘর বানিয়ে ফেলেছেন অ্যান্ড ইউ আর ওয়ার্কিং উইথ দ্য টিম ইন ইউর অফিস। তো তরুণদের সুযোগের কথা, কারণ তরুণরা আসলে তারা খুব উচ্ছ্বাস নিয়ে থাকে, বাট আবার একটু ভেঙেও পড়ে সামনে কোনো মানে আঘাতের সম্ভাবনা দেখলে। তো করোনা ডেফিনেটলি একটা আঘাত। সো অ্যাজ আ জেনারেল সেক্রেটারি জেনারেল অফ বাক্য, মেধাভিত্তিক কাজ ঘরে বসে, আপনার কাছে মন্তব্য শুনতে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিপন ভাই। আমি শুরুতে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার প্রিয়, সবাই মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন, আমি জব্বার ভাই
উনি আসলে ধন্যবাদ না জানালেই নয়। কিছুক্ষণ আগে যেটা ওয়াহিদ ভাই বলছিলেন যে আমাদের বিটিআরসি সাপোর্ট দিয়েছে, আসলে যদি আমি আরেকটু সংক্ষিপ্ত করে বলি যে আমি সকালবেলা ভাইয়াকে টেক্সট করেছিলাম, ভাইয়া আমাদের কিন্তু কল সেন্টারের কাজগুলি বন্ধ হয়ে যাবে। উনি বিকালবেলা নোটিশ পাস করে দিয়েছেন। নরমালি বিটিআরসি থেকে চিঠি গেলে অ্যাটলিস্ট 7 দিন 10 দিন একটা প্রসেস লাগে। সো এটা হচ্ছে আমাদের মাননীয় প্রধান অতিথির আজকের এফোর্ট, যে আমরা যেভাবে কাজ করছি সেখানে আমরা একদিনের মধ্যে নোটিশটা পেয়েছিলাম। সো থ্যাংক ইউ আলমাস ভাই, মনির ভাই, নুরুজ্জামান ভাই, ওয়াহিদ ভাই এন্ড মাসিদ ভাই। স্পেশালি থ্যাঙ্কস টু স্কিল জবস এন্ড বিএসএইচআরএম। আমি আসলে সবাই সবকিছু বলে ফেলছে, বাট আমার কয়েকটা অভিজ্ঞতা না বললেই মানে না, আমি যেটা ফেস করেছি মার্চ মাসে যখন আমি যদি আমার কোম্পানিকে নিয়ে আমি আইডেন্টিফাই করি, সো মোর দেন 400 লোক কাজ করতো। সো আমরা 3টা ভাগে ভাগ করলাম, যে একটা হচ্ছে যে বাসায় বসে কাজ করবে, একটা অফিসে থেকে কাজ করবে, আর একটা যদি যাওয়া আসার মধ্যে থাকে, অনেকে আছে যে না সে আসতেই হবে। বাট প্রথম 1 মাস কিন্তু আমরা 55 জন লোককে অফিসে লকডাউন করলাম, যে 55 জন লোক একসাথে থাকবে, খাওয়া দাওয়া সবকিছু কাজ অফিসে হবে। তাদের নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হয় না, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আমাদের প্রবলেম, যেটা ঠিক করতে, থাকা খাওয়ার ব্যবস্থা, বা যেহেতু আমাদের একটা অফিসের মধ্যে এত মানুষের রান্না বান্না ব্যবস্থা করাটা কষ্টকর ছিল। বাট মেইনলি যেটা আমি ফেস করেছি ওয়ার্ক ফ্রম হোম। টিপিক্যালি বাংলাদেশে আমাদের যারা কাজ করে কলিগস, তারা কিন্তু ধারণা হচ্ছে বস পিছনে না থাকলে কাজ হবে না। এটা একটা বিগেস্ট মাইন্ডসেট, হ্যাঁ, যে বস থাকবে পিছনে, এসে ধমক দিবে, এটা দেখাই দিবে, তারপর কাজগুলি করবে। সে মাইন্ডসেট থেকে কিন্তু আমাদের বেরোতে হবে। এটা আমি সবচেয়ে বেশি ফেস করেছি। আরেকটা বড় প্রবলেম ফেস করেছি, যেটা আলমাজ ভাই বললেন, যে একটা কর্নারে বসে সেজে গুজে বসে অফিসের মতো কাজ করতে হবে। কিন্তু আমি এরকমও পেয়েছি, যেটা আমি জুমে মনিটর করতাম, দাঁত ব্রাশ করতেছে 10টার সময়, ল্যাপটপে কাজ করতেছে। সো দ্যাট ইজ নট এ প্রসেস। তো সেই প্রসেসটা দেখেছি। হয়তোবা গোসল করে এসে দুপুরবেলা চুলের টাওয়াল দিয়ে চুল মুছতেছে এবং ল্যাপটপে কাজ করতেছে। এই জায়গাগুলিতে যদি আমরা একটু, যেহেতু আগে ট্রেনিং আমরা দেই নেই, কখনো তাদের মাইন্ডসেট তৈরি করা হয়নি, সেখানে যদি আপনাদের মাধ্যমে যাদেরকে অনলাইন জবসে আমরা এখন নিয়ে আসছি, সেখানে যদি আমরা আনতে পারি, তাহলে অবশ্যই এজ এ যদি এন্টারপ্রেনার বলি, এজ এ ব্যবসা হিসেবে কিন্তু আমাদের খরচ কমে যাবে। আমরা যে খরচ কমা মানে কিন্তু ক্লায়েন্টকে আমরা বেনিফিট বেশি দিতে পারবো, যখন আমরা একটা খরচ খাত কমাতে পারবো। আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, এপ্রিল মাসে আমার একটা ক্লায়েন্টের কাজের জন্য 200 লোক দরকার ছিল। তো লকডাউন, পুরো ইন্টারভিউ লোক আনতে পারবো না, তো আমরা কি করলাম, বিডি জব বিভিন্ন মাধ্যমে আমরা সার্কুলার দিলাম, প্রায় 1,500 সিবি আসলো। এই সিবিতে আমাদের মেনলি শর্টিং করার উদ্দেশ্য ছিল কার কার পাশে ইন্টারনেট আছে, কম্পিউটার আছে, হেডফোন আছে। আমরা যখন শর্ট লিস্ট করলাম, দেখলাম 650 জনকে পেয়েছি যাদের পাশে 3টা জিনিস আছে। ভেরি গুড, কারণ আমরা আগেই রিকোয়ারমেন্ট দিয়েছিলাম, তারপরে অনেকে না বুঝে অ্যাপ্লাই করেছে। তো সেখানে কিন্তু 950 লোক বাদ পড়লো, 850 লোক। দেন আমরা যখন নেক্সট স্টেপে আসলাম, হেডফোন বলতে অনেকে বুঝাচ্ছে যে তার বাসার লাইক মোবাইলের হেডফোন, যেটা বিল্ট ইন থাকে। সেখানেও কিছু লোক কিন্তু বাদ পড়লো। করে করে 200 লোক নিতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে, প্রায় 2-2,500 মতো সিভি থেকে শর্টলিস্ট করে। বাট ইন্টারেস্টিং হলো, এই 200 লোককে কিন্তু অনলাইন ইন্টারভিউ, অনলাইনে ট্রেনিং, অনলাইনে কাজ শুরু করা, তাদের কিন্তু আমরা কখনো ফিজিক্যালি দেখিনি। তো তারা পুরো ফুল প্রসেসটাই কিন্তু আমরা করেছি অনলাইনের মাধ্যমে, এবং তারা কিন্তু সাকসেসফুলি তাদের কাজটাও ডেলিভারি দিয়েছে। সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা যেহেতু যে লার্নিং গুলি আমাদের হয়েছে, সেখানে কিন্তু আমাদের একটা বড় সুযোগ আছে, যারা ইনস্টিটিউটের মাধ্যমে লাইক স্কিল জবস, বিএচ, এইচআরএম, মাসিক ভাই, ওনারা যে সবাই মিলে যদি একটা মডিউলের মাধ্যমে তাদেরকে ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু আমরা যোগ্য লোক পাবো। ডিমান্ড আছে, ডিমান্ড আরো বাড়বে। অবশ্যই সামনে যারা আসলে ব্যাক স্কিলিং থাকবে, তারা কিন্তু আসলে ফ্রন্ট লাইনে যেতে পারবে না। আর আরেকটা বড় প্রবলেম আমরা ফেস করেছি, যেটা আপনাদের অবশ্যই নোটিস করতে হবে, যে বাসায় ইকুইপমেন্ট গুলি আমরা বুঝি না। আমরা বলছি ব্রডব্যান্ড আছে, বলছে ওয়াইফাই আছে। সো ব্রডব্যান্ড আর ওয়াইফাই এর মধ্যে পার্থক্যটা কিন্তু এখনো বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু বুঝতে পারে না। সেক্ষেত্রে আমাদের একটা লার্নিং, যে একটা ওয়াইফাই থেকে যে একটা কেবল দিয়ে সে তার ল্যাপটপে কানেক্ট করবে, বেসিক যে আইটি স্কিল গুলি, সেখানে কিন্তু আমাদের একটা বড় কাজ করার জায়গা আছে এবং আমাদের করতে হবে। এবং সর্বোপরি সবাইকে ধন্যবাদ। অনেক সময় নিয়ে ফেলছি, সরি রিপন ভাই, কারণ আসলে যে যেহেতু কাজ করতেছি, সেই প্রবলেম গুলি সলিউশন না করলে কিন্তু আসলে আমরা মানে সামনে আগাতে পারবো না। বাট আমাদের এখন যেটা হচ্ছে, যে খুব কুইকলি
আমরা যদি আমাদের টিম মেম্বারদেরকে বাসায় পাওয়ার এন্ড ইন্টারনেট আনইন্টারাপ্ট দিতে না পারি, দেখুন একটা জিনিস আমরা বলি যে কারেন্ট চলে গেছে, কাজ বন্ধ। এটা আমি প্রতিদিন আমি কয়েকশো SMS পাই আমাদের অফিসের টিম থেকে আসতেছে, ভাই আমি লগ আউট বিকজ অফ দ্য কারেন্ট নেই। বাট এটা কিন্তু আমরা জানি, যেহেতু এখানে মুনির ভাই বা আলমাস ভাই আছেন, যে লাস্ট মাইলে কিন্তু কারেন্টটা প্রবলেম হওয়ার কথা না, ডিরেক্ট কেবল যদি সে ল্যাপটপে লাগায়। কিন্তু তারা কিন্তু এক্সকিউজ দিচ্ছে যে আমার এখন কারেন্ট নাই, কাজ বন্ধ। সো এই জায়গাতে আমাদের মনে হয় কিছু জায়গায় ক্লিয়ার কমিউনিকেশন থাকা উচিত, যে ডিরেক্ট কেবলিং থেকে কিন্তু সে আসলে ডিসকানেক্টেড হওয়ার কোনো সুযোগ নেই। এবং অবশ্যই পাওয়ার একটা ইস্যু আছে, তার মানে বাংলাদেশে কিন্তু ঢাকাতে অ্যাটলিস্ট আমরা জানি যে পাওয়ার কারেন্ট গেলেও কিন্তু 1-2 ঘন্টা মানে অফ থাকার কথা না। কিন্তু আমাদের কিছু আছে ম্যাটার অফ বিজনেস কমিটমেন্ট। আমরা যদি এখন এই বিজনেস কমিটমেন্টটাকে ডেভেলপ করতে পারি, এখন থেকে শুরু থেকে যাদেরকে আপনারা নিচ্ছেন বা আমাদেরকে ম্যাচ মেকিংটা করে দিচ্ছেন, বিজনেস কমিটমেন্টটা যদি আমরা এখন থেকে গ্রো করতে পারি, যে তুমি তোমার বস, তোমাকে কেউ আসলে প্যাম্পারিং করবে না, তোমাকে কেউ আসলে ডে টু ডে প্রেশার দিবে না, তুমি তোমার কাজগুলো ডেলিভারি দাও, এবং যখন তুমি ফেল করবা নেক্সট লাইনে কিন্তু আরেকজন এসে তোমার প্লেসটা নিয়ে নিবে। এখন কিন্তু জব মার্কেটে একটা বড় গ্যাপ হবে, যে গ্যাপটা পূরণ করার জন্য কিন্তু আপ স্কিলিং এর কোনো বিকল্প নাই। সো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ জব্বার ভাই, উনি আসলে সবসময় আমাকে প্রতি মুহূর্তে গাইড করে, প্রতিদিনই গাইড করে কিভাবে আসলে কাজ করতে হবে। এবং বিটিআরসি কে স্পেশালি ডেফোডিস ইউনিভার্সিটি, কারণ ডেফোডিস ইউনিভার্সিটি সবসময় সবকিছু এক স্টেপ আগে থাকে। বাংলাদেশের প্রথম ওনারাই আউট অফ যে বক্সের যে কোর্সগুলি সিলেবাসগুলি ইন্ট্রোডিউস করেছিল। ইফ আই রিকল নুরুজ্জামান ভাই যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, এই জিনিসগুলি কিন্তু বাংলাদেশের প্রথম ডেফোডিস ইউনিভার্সিটি থেকে ইনিশিয়েটিভ নিয়েছিল, এবং অনেকেই কিন্তু ওখান থেকে ট্রেনিং করে আমাদের সাথে কাজ করছে। সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ তহিদ ভাই, খুব চমৎকার, এবং আমি আশা করি যে আপনার বক্তব্যের মাধ্যমে আমাদের তরুণরা কিছুটা টিপস এবং টেকনিক্সও তারা পেয়েছে। এবং আমাদের এই ভার্চুয়াল জব ফেস্টের অন্যতম একটি পার্ট ছিল গ্রুমিং সেশন, যেখানে আমরা 1500 ফার্স্ট শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে করেছি। আমরা ওয়েট করছি, কারণ আমাদের কাছে আরো অনেক রিজুমি আছে আপনাদের মাধ্যমে। বাংলাদেশে যে সকল প্রতিষ্ঠান এখনো ঘরে বসে কাজ এগিয়ে নেবার চিন্তায় আছেন, আপনারা কিন্তু অবশ্যই সেই যোগ্য প্রার্থীদেরকে একবার হলেও বিবেচনা করতে পারেন। মাননীয় প্রধান অতিথির কাছে যাবার আগে আমি মাসিক ভাইকে একটু জাস্ট, উনি মনে হয় হঠাৎ করে ইন্টারনেট কানেক্টিভিটি অফ হয়ে গিয়েছিল, আপনি যদি খুব সংক্ষেপে আপনার বক্তব্যটি মানে মাসিক ভাই আপনার মাইক্রোফোনটি। অনেক অনেক ধন্যবাদ আমার সুযোগ দেওয়ার জন্য। আই এম এক্সট্রিমলি সরি মাননীয় মন্ত্রী মহোদয় এবং সম্মানিত অতিথিবৃন্দ, আমি আসলে ডিসরাপশনে পড়ে গিয়েছি। আমার কিন্তু ব্যাকআপ আছে, আমার মোবাইলে হটস্পট দেয়া থাকে, বাট আনফরচুনেটলি আমি অফিস থেকে এসে তাড়াহুড়া করতে করতে ওই ল্যাপটপের চার্জারটা কানেক্টেড ছিল না, আই ফরগটেন ইট। এটা আমার একটা লেসন। তো সরি, আমি যে কথা বলতেছিলাম, আমি 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে প্রত্যেকটা চ্যালেঞ্জের মধ্যে কিন্তু অপরচুনিটিস আছে। এই কোভিড এর মধ্যে আমাদের অপরচুনিটিস ডেফিনেটলি আছে। আল্লাহ কোনো বিপদ দেন না যেটা নাকি আরো অনেকগুলি পথ খোলা না রাখেন। যেমন আমরা যদি শিল্প বিপ্লব গুলোর দিকে তাকাই, প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কটেজ ইন্ডাস্ট্রি থেকে পাওয়ার আসলো, তখন আমরা অনেকে মনে করেছিলাম যে অনেকে চাকরি থাকবে না, কিন্তু আরো বেশি অপরচুনিটি হলো। তারপরে দ্বিতীয় শিল্প বিপ্লব, তৃতীয় শিল্প বিপ্লব, সেখানে এই পর্যন্ত ইন্টারনেট চলে আসলো। চতুর্থ শিল্প বিপ্লব সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছিল। আমরা ভেবেছিলাম যে আমরা অনেক বেকার হব, কিন্তু আমি বলবো যে এই কোভিড এর কারণে চতুর্থ শিল্প বিপ্লব অনেক এগিয়ে গিয়েছে। তার একটা বড় হচ্ছে যে ম্যান মেশিন একসাথে, সাইবার এবং মেশিন একসাথে কাজ করবে, এবং সেটা কিন্তু এখন আমরা একসাথে মেশিন এবং মানুষ কাজ করছি। আমার মনে হয় যে আমাদের নতুন প্রজন্মের যারা আছে তাদেরকে চিন্তা করতে হবে কি কি টেকনোলজি গুলা, কি কি স্কিল গুলা আমাদের সামনে অর্জন করা দরকার। শুধু ট্র্যাডিশনাল আমাদের ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের ডিগ্রি দিয়ে নতুন জব যেমনই পাওয়া যাবে না, যারা জবে আছি তাদেরও ক্যারিয়ার প্রোগ্রেশন, ক্যারিয়ার ডেভেলপ করা যাবে না।
যার জন্য আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটি বিএসসি চ্যানেল যৌথভাবে আলোচনা করে 13টা মতো নতুন জব আইডেন্টিফাই করা হয়েছে। সামনে আরো অনেক জব হবে। আমি গতকালকে একটা বিদেশি খুব বড় রিসার্চ প্রতিষ্ঠানের সাথে আলাপ করছিলাম। তারা বলছে যে তোমাদের বাংলাদেশের জন্য নেক্সট 2 ইয়ার্সে অনেক বড় অপরচুনিটিস ইফ ইউ ক্যান গ্র্যাপ ইট। এবং এইটা গ্র্যাপ করার অন্যতম হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের ইয়াং প্রফেশনাল যারা আছে তাদেরকে আপস্কিল করা, রিস্কিল করা, এবং যে স্কিলগুলা আমাদের দেশে এবং দেশের বাইরে থাকবে দরকার হবে সেগুলোকে অ্যাকোয়ার করা। আমি এই বলে শেষ করব। সবশেষে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটা আবেদন, এইচআর প্রফেশনালস হিসেবে না করলেই না, আমরা যেটা আলোচনা করলাম যেমন এটা ক্যাপিটাল ইন্টেন্সিভ বা মেধাভিত্তিক শিল্প আমাদের আইটি এবং সমস্ত কিছু, এখানে আমরা কাট করতে পারি, সমস্ত কিছু করতে পারি, কিন্তু আমাদের যে বড় আর্নিং সোর্স যেটা আমাদের ফরেন রেমিটেন্স এবং আমাদের আরএনজি সেক্টর বা বৃহৎ শিল্পগুলো যেখানে হিউম্যান ইন্টেন্সিভ, পিপল ইন্টেন্সিভ, সেখানে কিন্তু অনেক ছাঁটাই চলছে, অনেক লে অফ চলছে, অনেকটা যৌক্তিকভাবে অনেকটা অযৌক্তিকভাবে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করব, অনেক সুন্দর বাংলাদেশ শ্রম আইন করা হয়েছে। সেই শ্রম আইনের আওতায় কিন্তু আমাদের মালিক পক্ষ যে কোনো সময় একটা প্রতিষ্ঠান করতে পারে, লে অফ করতে পারে। এইটা যাতে গভর্নমেন্টের কিছুটা ইন্টারভেনশন থাকে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মানবিক দৃষ্টিকোণ থেকে। তার কারণ এখন শুধু ফিজিক্যাল স্বাস্থ্য না, মানসিক স্বাস্থ্যের দিকেও আমাদের নজর দিতে হবে। একটা লোকের চাকরি যাওয়া মানে তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, তার সোসাইটি সবকিছু নষ্ট হওয়া। তো সেদিক থেকে আমার মনে হয় সরকারের একটা দৃষ্টি দেওয়া উচিত। প্রয়োজন বোধে এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিছু স্যালারি কম্প্রোমাইজ করে পিপুলকে না ছাড়া। আজকে আমাদের শিল্পপতিদের, আমাদের সবাইকে বুঝতে হবে এই কম্পিটেন্ট লোকগুলিকে, এই ট্রাস্টেড লোকগুলিকে যদি আমরা ছেড়ে দেই, আমাদের হয়তো ফ্যাক্টরি থাকবে, আমাদের ইকুইপমেন্ট থাকবে, টেকনোলজি থাকবে, সবকিছু থাকবে, বিকজ অফ হিউম্যান রিসোর্সেস আমরা দেশে এবং বিদেশে এই কম্পিটিটিভ গ্লোবাল কম্পিটিটিভ এনভায়রনমেন্টে কাজ করতে পারবো না, সার্ভাইভ করতে পারবো না। কাজেই এই সার্ভাইভাল এবং পোস্ট কোভিড কন্টিনিউটি, বিজনেস কন্টিনিউটির দিকে আমার এটা মাননীয় মন্ত্রী মহোদয় এটা ধৃষ্টতা নেবেন না। আপনারা অনেক অনেক মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছেন, কিন্তু এই মুহূর্তে যাতে কর্মজীবী মানুষগুলা সার্ভাইভ করতে পারে, তাদের স্কিল আপ স্কিল করার সুযোগ পায় এবং ভবিষ্যৎ বিজনেস কন্টিনিউটিতে যাতে আমরা আমাদের এই যুব সমাজ, আমাদের যারা ইয়াং প্রফেশনালস আছে, স্কিল প্রফেশনালস আছে, তারা অবদান রাখতে পারে। আমি পরিশেষে এইটুকু বলে শেষ করব যে বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। উই হ্যাভ 17 মিলিয়ন পিপল এবং তাদেরকে যদি আমরা স্কিল করতে পারি, সামনে সারা বিশ্বে আবার আমাদের মার্কেট খুলবে, আবার আমাদের ডিমান্ড বাড়বে, আমাদের দেশে অনেক শিল্পপতিরা আসবে। এই আশাবাদ ব্যক্ত করে আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই টেকনিক্যাল ডিসরাপশনের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ মাসিক ভাই। আমি এবার সরাসরি আসলে যার বক্তব্য শোনার জন্য আসলে সবাই আসলে অধীর আগ্রহে আছেন, কারণ এই সবসময় তার বক্তব্যে কোনো না কোনো ভাবে চমক থাকেন। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার স্যার এখানে আছেন। আমি আপনার কাছে আমার অনুরোধ থাকবে, ডেফিনেটলি আপনি তো তরুণদের জন্য কথা বলেন, তরুণদের দৃষ্টিকোণ থেকে আপনি আসলে সুযোগগুলি কোথায় দেখছেন এগুলো তো হাইলাইট করবেন, প্লাস চ্যালেঞ্জের জায়গাগুলিও যদি আপনি একটু বলেন। যদিও আপনি কোনোটাই কোনো কিছুকে আসলে চ্যালেঞ্জ হিসেবে একসেপ্ট করেন, বাট আপনি সবাইকে বলেন যে ঘাবড়াবে না, সামনে এগিয়ে যাও। সো আমরা ভার্চুয়াল মাইকটি এখন অতি সম্মানের সাথে হ্যান্ড ওভার করছি আমাদের আজকের এই সমাপনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব মোস্তফা জব্বার স্যার। ধন্যবাদ রিপন। আমার সামনে যে চেহারাগুলো আছে এই চেহারাগুলো দেখে নিজেকে অতিথি মনে করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না, কারণ আমি এই পরিবারেরই লোক এবং এই পরিবারের লোক ছিলাম, আছি, থাকবো। মন্ত্রিত্ব সাময়িক কালের এবং এই
দায়িত্ব যখন পড়েছে সেই দায়িত্ব পালন করার জন্য যতটুকু চেষ্টা করার ততটুকু তো করে যাব, কিন্তু শেকড়টা তো থেকে যাবে এবং এই শেকড়টা আছে বলেই আজকে সত্যি সত্যি দুটো স্মৃতি আমি আগে মনে করে নেই। এটি হচ্ছে ড্যাফোডিলের সবুর, আমাদের বিসিএস এর সাবেক সভাপতি। আমার যদ্দূর মনে পড়ে সবুরের ইন্দিরা রোডে বোধহয় একটা ছোট্ট দোকান ছিল এবং সেই দোকান থেকে তার তথ্য প্রযুক্তির যাত্রা শুরু হয় এবং আমার সাথে সম্পর্ক তৈরি হয় তার কারণ হলো তার একটা ম্যাকিনটশ কম্পিউটার দরকার ছিল ডেস্কটপ পাবলিশিং এবং আদার রিলেটেড সার্ভিসেস দেওয়ার জন্য। সেখান থেকে আসলে সবুরের সাথে আমার পরিচয় এবং সেই পরিচয়ের সূত্র ধরে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে এই ইন্ডাস্ট্রিতে সবুর যতটা এখন কম্পিউটারে যুক্ত তার চাইতে বহুগুণ বেশি শিক্ষায় জড়িত, কিন্তু এই ইন্ডাস্ট্রির সাথে তার যে সম্পর্কটা থাকা সেটা সে মেনটেন করেছে এবং আমরা বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে দেখতে পাচ্ছি যে আসলে ড্যাফোডিল একটা গ্রুপ হিসাবে শিক্ষা কেন্দ্রিক যে বিষয়গুলোকে সম্প্রসারিত করছে, এটা অবশ্যই একটা প্রশংসার জায়গা। এবং আমি মনে করি যে সবুরের এই কাজটা সম্ভব হয়েছে তার কারণ হচ্ছে সে তথ্য প্রযুক্তির সাথে যে সম্পর্কটা তৈরি করেছিল সেই সম্পর্কটা কিন্তু তাকে পরবর্তীকালে সেই সহায়তাটুকু দিয়েছে, যার ফলে আজকে এই ড্যাফোডিল গ্রুপ ভার্চুয়াল এইচআর ফেস্টিভ্যাল করতে পারছে। আরেকটা জিনিস মনে করিয়ে দিল আমাদের শাহিদুল মনির, আমি তখন বিসিএস এর প্রেসিডেন্ট। আপনারা সবাই জানেন যে আমরা অফিসিয়ালি ডিজিটাল বাংলাদেশের ঘোষণা পেয়েছি 2008 সালের 12ই ডিসেম্বর, কিন্তু 2008 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ কম্পিউটার সমিতি বাংলা একাডেমিতে একটা স্টল নিয়েছিল এবং সেই স্টল প্রধানত ছিল কম্পিউটার বিষয়ক প্রকাশনা যেন ওখানে দেওয়া যেতে পারে আর কম্পিউটার সমিতির অস্তিত্বটা প্রকাশ করা, এটাই মূল কারণ ছিল। আমরা কিন্তু তখন স্লোগান দিয়েছিলাম 21-এর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ। একই সাথে আমার মনে আছে সাতক্ষীরা কম্পিউটার সমিতি একটা কম্পিউটার মেলা করেছিল ফেব্রুয়ারি মাসেই, আমিও গিয়েছিলাম ওইখানে এবং তারা একটা স্মরণিকা প্রকাশ করেছিল, যে স্মরণিকাতে আমি লিখেছিলাম ডিজিটাল বাংলাদেশের কথা। বলে এই যে আমাদের তথ্য প্রযুক্তি খাত, এই তথ্য প্রযুক্তি খাত কিন্তু আমাদেরকে যেভাবেই দেখা হোক না কেন আমরা এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নটাকে নিয়ে বড় হয়েছি। বাংলাদেশ কম্পিউটার সমিতি প্রাচীন সংগঠন ছিল, সুতরাং তার কর্মকাণ্ডটা আগে শুরু হয়েছে। পরবর্তীকালে আমার এখানে বেসিস আছে, বাক্য আছে, এর বাইরেও আইএসপিএফ আছে, ইকেব আছে, সবাই মিলে কিন্তু বাংলাদেশের যদি ডিজিটাল বাংলাদেশের অগ্রণী সৈনিক হিসেবে কাউকে ভাবতে হয় তাহলে এই তথ্য প্রযুক্তি খাতের সংগঠনগুলোকে ভাবতে হবে এবং সেই ভাবনার সুবাদে এই খাতের মানুষেরা আমার স্নেহভাজন যারা এখন সমিতির নেতৃত্ব দিচ্ছেন, সমিতি সমূহের নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু সেই সব চিন্তা করছেন যেই সব চিন্তা ভাবনা অন্য কেউ করছে না। যে প্রসঙ্গগুলো নিয়ে আজকে রাষ্ট্রের ভাবা উচিত সেই প্রসঙ্গগুলো আমাদের এই তথ্য প্রযুক্তি খাতের সংগঠনগুলো ভাবছে, প্রতিষ্ঠানগুলো লাইক ড্যাফোডিল ভাবছে। আমরা কিন্তু বলবো যে আজকে যে অবস্থাটা হয়েছে এটি আকস্মিকভাবে দৃশ্যমান হচ্ছে যে আমরা একটা ভার্চুয়াল জগতে প্রবেশ করছি, ডিজিটাল জগতে প্রবেশ করছি। তো আমাদের দিক থেকে কিন্তু এটা আকস্মিক না, কারণ আমাদের মানসিক প্রস্তুতি তো সেই প্রকাশ্যেই যদি বলি তাহলে 2008 সালের, আর অপ্রকাশ্যে যদি বলি তাহলে আমরা তো সে 80-র দশক থেকেই আমরা পুরো জাতিকে প্রস্তুত করার জন্য চেষ্টা করেছি যে তোমার সামনের দুনিয়াটা কিন্তু প্রচলিত দুনিয়া নয়। এবং সেই কারণে আমি অন্তত এই ইন্ডাস্ট্রির মানুষদেরকে জানি যারা বাড়িতে বাড়িতে গেছেন, থানায় থানায় গেছেন, জেলায় জেলায় গেছেন, মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন এবং এই ক্ষেত্রে আমি
কৃতজ্ঞতার সাথে স্মরণ করি যে আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি 96 থেকে 2001 এবং 2009 থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে এই আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে কিন্তু জাতীয় রূপ দিয়েছেন এবং আমরা জাতিগতভাবে যাতে এই শিল্প বিপ্লবের চতুর্থ স্তরটা মিস না করি, তার জন্য যে নেতৃত্বটা দেওয়া দরকার সেই নেতৃত্বটা তিনি দিয়েছেন। আমরা এর আগে 3টা বিপ্লব মিস করেছি এবং এই 3 বিপ্লবের মধ্যে আসলে আমাদের লাঙ্গল জোয়ালের দেশ ছিল, আমাদের করণীয় মাত্রা খুব একটা ছিল না। তৃতীয়টার মধ্যে যেমন 64 সালে বাংলাদেশে কম্পিউটার এসেছিল এবং সেই কম্পিউটারের সূত্র ধরে বাংলাদেশে খুব সীমিত পর্যায়ে, সীমিত সংখ্যক লোকের মাঝে, সীমিত সংখ্যক প্রতিষ্ঠানের মাঝে কম্পিউটার চর্চাটা শুরু হয়েছিল। কিন্তু 80-র দশকে এসে বিশেষ করে এটা বলতেই হবে, আমরা যখন কম্পিউটার দিয়ে বাংলা লিখতে শুরু করলাম, যখন পত্রিকা প্রকাশ করতে শুরু করলাম, যখন কম্পিউটার ব্যবহার স্টিভ জবসের কল্যাণে সহজ হয়ে গেল, মাউস দিয়ে কম্পিউটার ব্যবহার করা যায় সেরকম অবস্থা হলো, কমান্ড মুখস্থ রাখতে হয় না সেরকম অবস্থা হলো, তখন কিন্তু কম্পিউটার জনপ্রিয় হতে হতে আজকের অবস্থান পর্যন্ত তৈরি হয়েছে। আমরা আজকে যে অবস্থার ভিতর দিয়ে সারা জাতিকে অতিক্রম করতে দেখেছি, আমরা কিন্তু এইটাকে অপ্রত্যাশিত মনে করিনি। কারণ অপ্রত্যাশিত যদি হতো তাহলে আজকে কিন্তু আমরা কলাপস করতাম। আমরা কলাপস তো করি নাই, আমরা পৃথিবীর সমতালে আমাদের যে ডিজিটাইজেশনের যাত্রাটা এটাকে কিন্তু অব্যাহত রেখেছি। শুধু লক্ষ্য করে দেখেন, আমরা যে খুব বেশি ইন্টারনেটের প্রসার ঘটিয়ে একেবারে হাই স্পিড ইন্টারনেট দিতে পারছি তা না, কিন্তু আমাদের জীবনযাপন কিন্তু চালিয়ে নিতে পেরেছি। আমার নিজের কাছে যখন মার্চ মাসে 8 তারিখে আমরা এই করোনা রোগী পাই, তারপর মাথার মধ্যে আমার এই টেনশনটা কাজ করছিল যে এখন তো লোকজন ঘরে ঢুকবে, এই ঘরে ঢোকার পরে তার হাতিয়ার থাকবে যা, সেটা একটা হচ্ছে মোবাইল ফোন, ভয়েস কলের জন্য এবং ইন্টারনেটের জন্য। আমাদের স্ট্যাটিস্টিক যেটা বলে, আমাদের মোবাইল ব্যবহারকারীদের শতকরা 80 জন ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে। এবং এই যে পরিস্থিতিটা তৈরি হবে, সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতন অবস্থা কি আমাদের হবে কিনা, এটা সত্যি সত্যিই একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমি শুকরিয়া গুজার করি যে হ্যাঁ, আমরা বিশ্বের শ্রেষ্ঠতম দেশের মতন আমরা ইন্টারনেট দিতে পারি নাই, অথবা বিশ্বের শ্রেষ্ঠতম দেশের মতন আমাদের ভয়েস কলের কোয়ালিটি হয় নাই, কিন্তু আমাদের যে রাষ্ট্র কাঠামো, আমাদের যে সমাজ কাঠামো, তার কাছাকাছি পর্যায়ের ন্যূনতম চাহিদাটুকু মেটানোর মতন অবস্থা কিন্তু আমরা অতিক্রম করতে পেরেছি। আমি আজকেই কম্পিউটার জগৎ এখন ভার্চুয়ালি প্রকাশিত হয়, তাদের শেষ সংখ্যাটা দেখছিলাম এবং তাতে একটা স্ট্যাটিস্টিক্স আমার চোখে পড়লো যে মাত্র 5 মাসে আমরা জানুয়ারি মাসে 1000 জিবিপিএস ব্যান্ডউইথ ইউজ করতাম, এখন বোধহয় প্রায় 1600 জিবি, এপ্রিল মাসে 1600 জিবিপিএস এর কাছাকাছি ছিল, এখন বোধহয় 1700 জিবিপিএস অতিক্রম করে চলে গেছে। আমরা অলমোস্ট মানে বলতে পারেন রাক্ষসের মতন ব্যান্ডউইথ খেয়েছি এবং সেইভাবেই আসলে সম্প্রসারণের কাজটা হয়েছে। এর ফলে যেটি হয়েছে সেটি হলো যে আমাদের একটি ডিজিটাল জগৎ তৈরি হয়ে গেছে এবং এই ডিজিটাল জগতের পরিধিটা আমাদের কিন্তু কেবল ড্যাফোডিল ইউনিভার্সিটি কিংবা আমাদের আইসিটি অর্গানাইজেশন কিংবা এই ইন্ডাস্ট্রির লোকজন যারা আমরা আগে চিৎকার করতাম আমাদের মধ্যে সীমিত ছিল, সেটি কিন্তু এখন একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে। আমি একটু খোঁজ খবর রাখি বলে জানি যে যে গ্রামে কখনো কোনোদিন ভাবা হয়নি যে এইখানে কোনো রকমের ইন্টারনেট ব্যবহার করে শিক্ষার কোনো কার্যক্রম চলবে অথবা ব্যবসা বাণিজ্যের কোনো কার্যক্রম চলবে, সেই সব গ্রামে, প্রত্যন্ত গ্রামে এখন অনলাইন ক্লাস হয় নিয়মিত, দিনে 8 ঘন্টার মতন ক্লাস হয় এবং আমাকে ওই চাপের মধ্যে থাকতে হয় যে কোত্থেকে ওই গ্রামগুলোতে ইন্টারনেট পৌঁছে দেওয়া যেতে পারে।
তো এই কারণে আমি মনে করি যে যে যেটি আমাদের মাসিক সাহেব বলছেন যে আসলে প্রত্যেকটি দুর্যোগের সাথেই কিছু সুযোগও তৈরি হয়, এবং আমি মনে করি বাংলাদেশের জন্য করোনা যে পরিমাণ ভয়ঙ্করী হোক অথবা যত দীর্ঘস্থায়ী হোক কিংবা যে ধরনের বিপত্তি তৈরি করুক না কেন, আমাদের জন্য সামনে অসীম সম্ভাবনা নিয়ে আসছে। এবং এই অসীম সম্ভাবনাটা আমরা কিন্তু আকস্মিকভাবে বলছি, এটা ঠিক না। এখানে যারা আছেন আমরা প্রায় এই 1 যুগ যাবৎ এই সম্ভাবনার কথা বলে আসছি, এবং 1 যুগ যাবৎ আমরা নিজেরা চর্চা করে প্রমাণ করে দেখাচ্ছি যে ইয়েস, পরিবর্তনটা এইভাবে হতে পারে। ধরেন বাংলাদেশে কল সেন্টার হতে পারে, বাংলাদেশে আউটসোর্সিং হতে পারে, বাংলাদেশে কম্পিউটার প্রস্তুত হয়ে রপ্তানি হতে পারে, বাংলাদেশের সফটওয়্যার 80টা দেশে যেতে পারে। এই কাজগুলো কিন্তু আমরা করে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ এমন না যে আপনাকে পরীক্ষা টরীক্ষা কইরা দেখতে হবে যে এগুলো করা যায় কিনা। তার মানে প্রস্তুতি আমরা বহু আগে থেকেই নিয়েছি। যেই জায়গাটা এখন বড় প্রয়োজন, মোহাম্মদ মাশিকুর রহমান সাহেব যে কথাটি বলেছেন, এই কথাটাকে আমি খুবই গুরুত্ব দিতে চাই। আপনি মানব সম্পদের কথা বলেছেন। আমাদের বড় সম্পদ মানে কি? মানব সম্পদ। কারণ আমাদের একটা পপুলেশন ডিভিডেন্ড আছে, আমাদের জনসংখ্যার ভাগের বয়স 35 বছরের নিচে, এবং এই 35 বছরের নিচের যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী দিয়ে কিন্তু পৃথিবীর বহু দেশ তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করে ফেলেছে। আমাদেরকেও বাস্তবতা যে অবস্থায় আসি না কেন, আমাদেরকে আমাদের ভবিষ্যৎ বদলাতে হলে এই শতকরা 65% মানুষ তাকে সত্যিকারের ডিজিটাল যুগের মানব সম্পদে পরিণত করতে হবে। তিনি একটি কথা বলেছেন যে এই করোনাকালে ছাঁটাই হচ্ছে, এই করোনাকালে অনেক চাকরিচ্যুত হওয়ার ফলে মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। এটা নিঃসন্দেহে একটি সহানুভূতির সাথে দেখার মতন বিষয়। কারণ এখন যোগ্যতা অযোগ্যতা, কাজ আছে কাজ নাই, এইসব বিষয় বিবেচনার চাইতে মানুষকে বাঁচিয়ে রাখাটা অত্যন্ত জরুরি। আমি এই ব্যাপারে একমত, এবং সরকার লক্ষ্য করে থাকবেন যে যতভাবে সম্ভব চেষ্টা করা হচ্ছে যাতে মানুষ বাঁচে, এবং মানুষ বাঁচার জন্য তাকে যে পরিমাণ সহযোগিতা করা দরকার সরকারের দিক থেকে করা হচ্ছে। আমাদের বেসরকারি খাতে যথাযথভাবে করছে, কিন্তু অনেকের পক্ষে কিন্তু এই বোঝা বহন করাটা কঠিন হয়ে যায়। যেমন ধরেন আমি অনেককে দেখেছি যে ভাই বাড়ি ভাড়া মাফ করে দেন। এখন পাশাপাশি ওই চিন্তাটাও করতে হবে, আপনি যখন কাউকে বলছেন বাড়ি ভাড়া মাফ করে দেন, তখন এইটাও চিন্তা করতে হবে এই বাড়িওয়ালা তো ভাত খায়, সংসার চালায়, জীবনযাপন চালায় বাড়ি ভাড়ার উপর দিয়ে। তাহলে আপনি কেমন করে এই কর্মটা করতে পারেন যে বাড়ি ভাড়া মাফ করে দেন? তো সেইটাও এর মধ্যে একটা ভারসাম্য রাখার প্রয়োজনীয়তা দেখা দেবে। আমাদের এখানে বিশেষ করে গার্মেন্টস শিল্প চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে পরিস্থিতির পরিবর্তনের জন্য। সারা পৃথিবীতেই এখন একটা চরম চ্যালেঞ্জিং পরিস্থিতি আমাদের গার্মেন্ট শিল্প মোকাবেলা করছে, এবং সেই ক্ষেত্রে কিছু না কিছু কষ্টের বিষয় তো গার্মেন্ট শিল্পে থাকবেই। তবে আমি একটা বিষয় শুধুমাত্র সতর্ক করতে চাই, এটি আমাদের জন্য বোধহয় চ্যালেঞ্জ হিসেবে দেখছি। আমি প্রবলেম হিসেবে বলছি না। চ্যালেঞ্জটা হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় মানব সম্পদ কিন্তু পাই না। আমার মনে আছে আমার একবার আমি ওয়াহেদকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের এই কল সেন্টারে কি ধরনের লোকজন আছে। ওয়াহেদ আমাকে একটা খুব ব্যতিক্রমী তথ্য দিয়েছিল। আমরা ভাবছিলাম যে কল সেন্টার অপারেশন মানে হলো যে আমাদের সেই কর্মীদের দরকার যেই কর্মীরা ইংরেজিতে জোস কথাবার্তা বলতে পারে। জাফর ভাই, ও তো ইংরেজি জানার দরকার নাই, আমার এই মুহূর্তে দরকার শুদ্ধ করে বাংলা বলতে পারে এইরকম লোক আমি খুঁজে পাই কিনা। মজার বিষয় হচ্ছে যে ইংরেজি জানা কিছু লোকজন তাও পাওয়া যায়, বাংলা শুদ্ধ করে বলতে পারে এরকম লোক খুঁজেই পাওয়া যায় না। তার মানে আমি জানিই না যে আসলে আমার কোন স্কিলটা দরকার এই যে জায়গাটার ক্ষেত্রে। কারণ কি, বাংলা আমরা হেলাফেলা ভাবে চর্চা করি, এবং
যখন কথাবার্তা বলি যে এই ডিস্ট্রিক্টে পারি, ওই ডিস্ট্রিক্টের টোনটা শুদ্ধ ইসা হাজির হয়ে যায়। তো এইরকম ভাবে সামনের দিনে যে স্কিলের প্রয়োজন আছে তার মধ্যে আমি খুব মানে অকপটে এই কথাটা মনে করি যে আমাদের গার্মেন্ট শিল্প অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়বে, কারণ নতুন স্কিল আসবে। এই নতুন স্কিল যদি আমাদের একেবারে কায়িক শ্রম ভিত্তিক যে শিল্পটা আছে এটার সাথে যদি প্রযুক্তির সংমিশ্রণ ঘটাতে না পারি, তাদেরকে যদি প্রযুক্তি দক্ষতা দিতে না পারি, তাহলে কিন্তু এই জনগোষ্ঠী নিয়ে মহা বিপদে পড়ার সম্ভাবনা আমাদের আছে। আরেকটি সম্ভাবনা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রায় 1.25 কোটির মতন মানুষ সারা পৃথিবীতে প্রায় কায়িক শ্রমিকের সাথে যুক্ত আছে। এই মানুষগুলো যদি দেশে ফেরত আসে তাহলে দেশের অর্থনীতির অবস্থা কি দাঁড়াবে, সামাজিক অবস্থা কি দাঁড়াবে এবং কি পরিস্থিতি তৈরি হবে সেটি কিন্তু একটা ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং করোনা পরবর্তী কালে আমাদের এইটা নিশ্চিতভাবে ধরে নেওয়া দরকার যে করোনার আগের যে সময়টা আমরা অতিক্রম করেছি, করোনা কালে তার যে পরিবর্তনটা হয়েছে, করোনার পরে আমরা আবার করোনা পূর্ববর্তী সময়ের মধ্যে ব্যাক করে যাব, এইটা বোধ হয় মনে করার কোনো কারণ নাই। ফলে আমরা প্রযুক্তির ব্যবহারগুলো যেটুকু শুরু করেছি আমি মনে করি এটা শতগুণ বেড়ে যাবে, এবং এই শতগুণ বেড়ে যাওয়ার ক্ষেত্রে সুযোগটা যেখানে তৈরি হবে সেই সুযোগটা কিন্তু এই আমাদের যে 5টা ট্রেড বোর্ডের কথা আমি বললাম তাদেরই সবচেয়ে বেশি সুযোগ তৈরি হবে। এবং মূল কারণ তাই আমাদের এই সংগঠনগুলোই মেধাভিত্তিক শিল্পের নেতৃত্ব দিচ্ছে, এবং এই মেধাভিত্তিক শিল্পের নেতৃত্ব দিচ্ছে বলে আমরা যেরকম বাড়িতে বসে কাজ করতে পারি, আমরা তেমনি করে প্রযুক্তিকে গ্রহণ করতে পারি, আমাদের মানব সম্পদকে আমরা প্রযুক্তিতে প্রশিক্ষিত করে তারপর কিন্তু কাজ করাই। আমার সামনে যে 3 অ্যাসোসিয়েশনের লোকজন আছেন তারা নির্দ্বিধায় বলতে পারবেন যে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে যে মানব সম্পদ আসে আমাদেরকে আবার ট্রেনিং দিয়া নিজেরা মানুষ কইরা তারপরে কাজ করাতে হয়। একজনকেও আমরা সরাসরি কাজে নিয়োগ করতে পারি না, এটা সফটওয়্যার প্রোগ্রামিং এ হোক, এটা কল সেন্টারে হোক, ইভেন কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করার কাজই হোক না কেন। তার মানেটা হচ্ছে আমরা এই পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য প্রস্তুত আছি, এখন দেশটাকে প্রস্তুত করতে হবে। দেশটাকে যদি প্রস্তুত করতে হয়, মূল চ্যালেঞ্জ এই জায়গাটায় আছে। আমি ড্যাফোডিলকে অনুরোধ করব, সবুরকে সামনাসামনি পাইলে এখনই বলে দিতাম যে ড্যাফোডিল এই জায়গাটাতেও নেতৃত্ব দিতে পারে। আমাদের 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য যে শিক্ষা ব্যবস্থাটা দরকার, যে বিষয়গুলো পড়ানো দরকার, যে দক্ষতাগুলো দেওয়া দরকার, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো মোটেই এগিয়ে আসেনি। আমাদের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে 4th শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষা দেওয়ার জন্য সামনে পথ দেখাতে পেরেছে, এটা আমার কাছে দৃশ্যমান মনে হয় না। এবং সেই কারণে আমি মনে করব যে সবুর খানের মতন যারা আছেন, যারা আমাদের ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কযুক্ত, আরো অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক জ্ঞানী ব্যক্তিরা আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা উদ্যোগ গ্রহণ করেন, আমাদের এই স্কিল ডেভেলপমেন্টের স্কোপটাকে 4th শিল্প বিপ্লবের উপযোগী করে দেন। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে, আমি এই 5 বছর আগে আমার ছেলেটা যখন A লেভেল ক্রস করলো তখন ওর ইচ্ছা হলো যে আমি রোবোটিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়বো। আমি পুরা বাংলাদেশ চষে বেড়ালাম, আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা রোবোটিক্স তখন পড়ানো হয় না। এই যে গ্যাপটা রয়ে গেছে, এখন যদি বিশ্ববিদ্যালয়গুলো আমার এই 4th শিল্প বিপ্লবের টেকনোলজি গুলোতে শিক্ষাদান না করে তাহলে আমি মানব সম্পদ পাবো কই? আমাদের জন্য বিশেষ করে আইটি ইন্ডাস্ট্রির জন্য এটা ছিল যে আমরা ছোটখাটো দক্ষতাটা তৈরি করে অ্যাড করে দিতে পেরেছি। কম্পিউটার সায়েন্স পড়ে আসছে, প্রোগ্রামিং কিছুটা শিখে আসছে, আমরা কর্মক্ষেত্রে এসে তাকে কর্মজীবনের যে দক্ষতাটা সেটা আমরা দিতে পেরেছি। কিন্তু যেসব নতুন সাবজেক্ট গুলো এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে নেতৃত্ব দেবে, সেই জায়গাটার জন্য তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে।
আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এই জায়গাটাতে এগিয়ে আসবে। আমি আশা করি যে এই অনুষ্ঠান আমাদের অনেক তরুণ সমাজ দেখতে পাচ্ছে। আমার জন্য যেটি মনে হয় সেটি হচ্ছে যে স্কুল পর্যন্ত যে শিক্ষা থাকে সেই শিক্ষাটাকে আমি মৌলিক শিক্ষা হিসেবে গণ্য করি। প্রাথমিক স্তর একদমই বেসিক স্কিল, তার মানে আমি জীবনে প্রবেশ করব তার জন্য মানুষ হিসেবে আমার কি জানা দরকার সেটুকু জানতে হয়। হাই স্কুলে গিয়ে আমিও সাধারণ বিষয়গুলোতে থাকি, কিন্তু উচ্চশিক্ষার স্তর তো আমার উচ্চ দক্ষতা অর্জন করার জায়গা, এবং এই জায়গাটা থেকে যদি আমি মূল সাপোর্টটা না পাই তাহলে কিন্তু আমার ভবিষ্যতের মানব সম্পদটা তৈরি হবে না, এবং সেই কারণেই উচ্চশিক্ষার রূপান্তরটা খুবই জরুরি। আমার নিজের কাছে মনে হয়েছে যে আসলে আমরা বৃহত্তর জনগোষ্ঠী অনেকটাই আমাদের এই নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার মতো উপযুক্ত হয়েছে, কিন্তু আমাদের কাছে কিছু দৃষ্টান্ত আছে যে দৃষ্টান্তগুলো পীড়াদায়ক। যেমন ধরেন, বহুদিন যুদ্ধ করার পরে করোনা আসার ফলে আমরা ভার্চুয়াল কোর্টে যেতে পারলাম, কিন্তু ভার্চুয়াল কোর্টে গিয়ে দেখলাম কোনো এক জেলা বার সমিতি এই ভার্চুয়াল কোর্ট বর্জন করার সিদ্ধান্ত নিল, এবং তারা বলে দিল যে আমরা এটা পারি না, আমাদের কাছে যন্ত্র নাই। ঠিক আরেকটা জেলা যেখানে উকিলরা ভার্চুয়াল কোর্টে অংশ নিল, এই অপরাধে তাদেরকে বহিষ্কার করলো। এটা হচ্ছে আসলে আমাদের পশ্চাৎপদতার দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত আমাদের সামনে রাখা যাবে না। এখন যেখানে যে বসায় যারাই থাকেন না কেন, তিনি আজকের যে অবস্থা আছে, তিনি যদি এরকম একটি ভার্চুয়াল মিটিং করার, অ্যাটেন্ড করার অথবা পরিচালনা করার মতন সক্ষমতা অর্জন করতে না পারেন, তাহলে তিনি যে পেশায় থাকুন না কেন তার তো ডাইনোসর হওয়া ছাড়া বিকল্প রাস্তা থাকবে না। অর্থাৎ এই জায়গাগুলোতে বেসিক কিছু স্কিলের জায়গার মধ্যে আমাদের গুরুত্ব দেওয়ার প্রশ্ন আছে। আমি মনে করি যে আমরা কখনো কোনো কিছুতে হারিনি। আমরা আমাদের নতুন প্রজন্ম, তাদের কাছেও আমার যেটুকু মানে আস্থা এবং বিশ্বাস আছে। আমি পরীক্ষা করে দেখেছি, আমি 18 সালে প্রথম শিশুদের জন্য প্রোগ্রামিং কন্টেস্ট করলাম, 19 সালেও করলাম, এবং এখন অনলাইনে আমার ছেলেকে দেখি যে সে রোবোটিক্স শেখায় এবং স্ক্র্যাচ শেখায়। আমাদের 2, 3, 4, 5 এর ছেলে মেয়েরা যে পরিমাণ দক্ষতার সাথে যে পরিমাণ মেধা নিয়ে প্রোগ্রামিং আর রোবোটিক্স শিখতে পারে, এটি আমি জাপানে গিয়ে জাপানি স্কুলে দেখে আসছি, তাদেরও সেই দক্ষতাটা কাজ করে না। তার মানে আমাদের জন্য এটা একটা অপরাধ হবে যদি আমরা আমাদের নতুন প্রজন্মের জন্য সেই সুযোগগুলো তৈরি না করে দেই। আমরা যদি তাদেরকে পথ না দেখাই, তাহলে একদিন ওরা আমাদের দিকে আঙ্গুল তুলে বলতে পারবে, তোমরা জানতা, শুনতা, বুঝতা, কিন্তু আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো নাই। আমাদেরকে এই সঠিক পথে পরিচালনা করার জন্য যে দায়িত্বটা নেওয়া দরকার, সেই দায়িত্বটা অবশ্যই নিতে হবে। আমি সবচেয়ে বেশি আশাবাদী এই কারণে যে আমাদের অন্তত আর কোন খাত আছে জানি না, আমাদের একটি তথ্য প্রযুক্তি খাত আছে, যে খাতটা এটি ব্যবসার দিক থেকে বড় না, হয়তো আমরা গার্মেন্টস এর মতন বড় হই নাই, কিংবা আমাদের যারা বাইরে কাজ করে তাদের মতন বৈদেশিক মুদ্রা উপার্জন করি নাই, কিন্তু আমি এইটুকু বলবো, বাংলাদেশের এই ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে আমাদের এই তথ্য প্রযুক্তি খাতের সংগঠনগুলোর, মানুষগুলোর, একেবারে যদি আপনি এই আইডিবিতে পিয়নের চাকরি করে সেই ছেলেটার কথা চিন্তা করেন, তারা কিন্তু প্রত্যেকে অবদান রাখার চেষ্টা করছে। যেই ছেলেটি এটা কল সেন্টারে কাজ করছে, সেও তার অবদান রাখছে, এবং আমরা আমাদের মতন করে যতটুকু সম্ভব ততটুকু সামনে যাওয়ার জন্য চেষ্টা করছি। আমি ড্যাফোডিলকে ধন্যবাদ দিতে চাই। ড্যাফোডিল বরাবরই একটু সামনে থাকার চেষ্টা করে। অন্যদের সাথে যদি একসাথে থাকে তাহলে আর ড্যাফোডিল কেন? তাহলে আমাদের সবুর খান কেন, রিপন কেন, নুরুজ্জামান কেন? তারা তো আমাদের সাথে বড় হয়েছে, সুতরাং আমাদের মতন করে চিন্তা ভাবনা করার সক্ষমতা তাদের বেশি, এবং এই কারণেই এটিও তো একটা দৃষ্টান্ত যে আমরা সচরাচর টেবিল চেয়ার বসায় দিয়া দেন একটা জব ফেয়ার করতাম, তার বদলে আমরা ভার্চুয়ালি যে
এই জব ফেয়ার করতে পারি, বাংলাদেশের মতন জায়গাতে সেটা করতে পারি, এবং সেটার মধ্যে আমি শুনে মুগ্ধ হয়ে গেছি যে এই পরিমাণ সফলতা আছে। সিভি পাওয়া গেছে, এদেরকে মেন্টরিং করা গেছে, প্রশিক্ষণ দেওয়া গেছে, বাছাই করা সম্ভব হয়েছে, আবার এমপ্লয়ার পাওয়া গেছে। এই যে সামগ্রিক পরিস্থিতি, এটা আমাদের কিন্তু ইতিবাচক বাংলাদেশের পরিচিতি দেয়, এটি কিন্তু ডিজিটাল বাংলাদেশের পরিচিতি দেয়। আমি ডেফোডিলকে ধন্যবাদ দেই। ডেফোডিলের সাথে আমাদের 3 সংগঠন যুক্ত হয়েছে, এবং এটি বোঝা যায় যে আমাদের 3 সংগঠন অনুভব করতে পারে যে ডিজিটাইজেশন যেখানেই থাকবে সেইখানেই আমরা হাজির হব। এবং আমি 3 সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ করব যে আপনাদের কিন্তু দায়িত্ব আরো বেড়েছে। এত বছর ধাক্কায় টাকায় এখন যেখানে করোনা এনে আপনাদেরকে পৌঁছে দিয়েছে, সামনের দিনে এই পথ দেখানোর দায়িত্বটা, কাজের দায়িত্বটা, এবং নীতি নির্ধারণ থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে প্রভাব বিস্তারের দায়িত্বটা, এটি কিন্তু আমি মনে করি যে আমাদের এই সংগঠনগুলোই করবে। আমি শুধু আমার দিক থেকে বলতে পারবো যে আমি যেটা প্রথমেই বলেছি, আমি এই পরিবারের মানুষ। আমার মানে কাজ করার ক্ষেত্রটা একটু 19-20 হয়েছে, কিন্তু আমি ওই রকমই আমি থাকার ফলে যেটা হবে সেটা এরকমই। তৌহিদের 7 দিন দৌড়াইতে হইতো একটা চিঠি আনার জন্য, আমি থাকার ফলে হয়তো এটা একদিনে হয়ে যাবে। অর্থাৎ এই সহায়তাটুকু তো থাকবেই, এবং আমাদের সাথে প্রত্যেকেরই যেহেতু একটা মানসিক ঐক্য আছে। আমার আসলে এই আইসিটি ট্রেড বডিগুলোর সাথে কথা বলার সময় আমার চিন্তা ভাবনা করতে হয় না, তার কারণ হচ্ছে আমি জানি যে ওরা কি চিন্তা ভাবনা করতেছে, এবং সেই চিন্তা ভাবনার সাথে আমার কি কি মিল আছে। এই যে শতভাগ মিলের একটি জায়গা আছে, সেটা আমার জন্য একটা বিরাট রকমের সহায়ক বিষয়। আমি আবারও ধন্যবাদ দিই চমৎকার একটা আয়োজন করার জন্য। আর আমাদের যে বন্ধুরা আজকের এই অনুষ্ঠান দেখলেন অথবা জব ফেয়ারে পার্টিসিপেট করলেন, সিলেক্টেড হলেন কি হলেন না, আমি আপনাদেরকে শুধুমাত্র একটি কথা বলবো, আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0 অথবা ডিজিটাল শিল্প বিপ্লব, কিংবা ডিজিটাল বাংলাদেশ, কিংবা বঙ্গবন্ধু সোনার বাংলা, যে নামে এটাকে আখ্যায়িত করেন না কেন, আপনি যদি এই সময়ের জন্য, নতুন পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত না করেন, তাহলে কিন্তু আপনার সামনে চ্যালেঞ্জ অনেক বড় হবে। আমি আরো একটি অপ্রিয় কথাই বলি, আপনি এটা প্রত্যাশা করেন না যে আপনার প্রচলিত শিক্ষা ব্যবস্থা, এমনকি একদম উচ্চ শিক্ষা ব্যবস্থা আপনাকে আপনার দক্ষতার পরিপূর্ণতা তৈরি করে দেবে। তবে আপনার সামনে একটা বড় সুযোগ আছে। সুযোগটা হচ্ছে এই, আপনি এখন যে পৃথিবীতে বাস করেন, সেই পৃথিবীতে ইন্টারনেট নামক একটা জিনিস আছে, এবং যেই জিনিসের বদলতে আপনার ক্লাসরুমের শিক্ষা, পাঠ্যপুস্তকের শিক্ষা, কিংবা কোথাকার কোনো প্রশিক্ষণ, সেগুলোর বাইরে আপনার জ্ঞান নিয়ে যাওয়ার একটা পরিস্থিতি বিরাজ করে। আপনি এখন যে কোনো একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন, কোনো একটা প্রশ্ন করেন, ওর হাতে একটা স্মার্টফোন থাকলে কিছুই করবে না, গুগলে সার্চ দিয়ে আপনাকে জবাবটা দিয়ে দেবে। তার মানে আপনার বড় শিক্ষক গুগল, বড় শিক্ষক ইন্টারনেট হাতের কাছে আছে। অর্থাৎ নিজের দক্ষতা তৈরি করার জন্য কেবলমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার উপরে নির্ভরশীল থাকবেন না, অনুগ্রহ করে নিজেকে সমস্ত কিছুর জন্য প্রস্তুত করেন। এটি মনে রাখবেন, আপনারা কিন্তু আগামী দিনের সৈনিক। বর্তমানের চাইতে অনেক বেশি ভাবনা চিন্তা আগামী দিনের দিকে থাকতে হবে, সামনের দিনের দিকে থাকতে হবে। আমি আবারও ধন্যবাদ দিই ড্যাফোডিলকে, আমাদের যে সংগঠনগুলো এই ফেয়ারের সাথে যুক্ত হয়েছে তাদেরকে। আমরা মনে করি একটা ইউনিক দৃষ্টান্ত স্থাপন করা হলো, অনন্য একটি দৃষ্টান্ত স্থাপন করা হলো। এর মধ্য দিয়ে আপনারা প্রমাণ করে দিলেন যে বাংলাদেশেও কোনো কিছু ইম্পসিবল বলতে কিছু নাই। আমরা সবকিছুই করতে পারি, সবকিছু সম্ভব, কেবলমাত্র ভাবনা চিন্তার দরকার এবং সেটাকে বাস্তবায়ন করা দরকার। আমার আস্থা আছে আমাদের ইন্ডাস্ট্রি এই অসম্ভবকে সম্ভব করার দক্ষতা রাখে, অসম্ভবকে
বাস্তবায়ন করার ক্ষমতা রাখে, এবং সেই কারণেই আমি এই ইন্ডাস্ট্রির একজন গর্বিত মানুষ হিসেবে নিজেকে মনে করি। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার চমৎকার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। আপনি জেনে অবশ্যই আনন্দিত হবেন, আমরা এই গত 100 দিনের লকডাউন আমরা একটা কাউন্টডাউন করেছিলাম এবং আমরা দেখেছি যে প্রায় আমাদের 30,000 ছাত্রছাত্রীর মধ্যে প্রায় 20,000 ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে কিন্তু আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে। এখন পর্যন্ত 60,000 অনলাইন ক্লাস আমরা নিতে পেরেছি, সক্ষম হয়েছি, এবং এই ক্লাসগুলো নিয়েছে কিন্তু সব তরুণ মেধাবী শিক্ষকেরা, এবং এই অনলাইন ক্লাসগুলোকেও পরিচালনা করছে আমাদের একদম তরুণ শিক্ষকেরা। মানে এটি আমাদের এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা অবশ্যই সীমিত ইন্টারনেটের কথা জানি, বাট তারপরেও কিন্তু তরুণরা অত্যন্ত আগ্রহী হয়ে যেভাবে পেরেছে, কেউ লাইভে বা কেউ রেকর্ডেড ক্লাসে অংশগ্রহণ করেছে, এবং 40,000 ল্যাপটপ এই পর্যন্ত আমরা ডিস্ট্রিবিউট করতে সক্ষম হয়েছি। এবং ডেফিনেটলি আপনাদের সহযোগিতা ছিল, বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার সব সময় কিন্তু আপনার একটা হাত আমাদের উপরে আমরা পাই, আমরা ফিল করি দ্যাট ইউ আর দেয়ার। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে যারা প্রাণবন্ত করেছেন, বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই বেসিসের সম্মানিত সভাপতি সৈয়দ আলমাস কবির ভাই, বাক্যর সভাপতি ওয়াহিদ শরীফ ভাই, আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির সম্মানিত সভাপতি শহীদুল মুনির ভাই, বাক্যর সেক্রেটারি জেনারেল তহিদ হোসেন ভাই, এবং বিএসএইচআরএম এর সম্মানিত সভাপতি মোহাম্মদ মাশিকুর রহমান, এবং এই ভার্চুয়াল ফেস্টটাকে যিনি আসলে নেতৃত্ব দিয়েছেন ড্যাফোডিল ফ্যামিলি সম্মানিত সিইও জনাব মোহাম্মদ নুরুজ্জামান। আপনাদের সকলকে ধন্যবাদ, এবং মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি ব্যস্ততার মাঝেও আমাদের ফোন রিসিভ করেছেন ফার্স্ট অফ অল, এন্ড ডেফিনেটলি ইউ হ্যাভ এগ্রিড যে আপনি আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আসন অলঙ্কৃত করবেন। এজন্য আপনাকে আমাদের পুরো টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আমি দেখতে পাচ্ছি অসংখ্য কমেন্ট ইতিমধ্যেই এসে পড়েছে, এবং আপনারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাট ভার্চুয়াল জব ফেস্ট কিন্তু শেষ নয়, ভার্চুয়াল জবের ফেস্টের শুরু আপনারা বলতে পারেন। তো আমাদের যে লিঙ্কটা আপনারা যুক্ত ছিলেন, skill.jobs এর একটা লিঙ্ক স্ক্রলে যাচ্ছে, আপনারা কিন্তু এখনো যুক্ত থেকে আপনার সিভিটি পাঠাতে পারেন, প্লাস যারা কাজ দিতে চান ভার্চুয়ালি তারাও কিন্তু অ্যাজ আ প্রাউড এমপ্লয়ার হিসেবে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আমরা আশা করি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেই কথা দিয়ে শেষ করেছেন, বাংলাদেশের সবই সম্ভব, আমাদের জন্য সবই সম্ভব, বাংলাদেশের জন্য অসম্ভব বলে কিছু না, দরকার শুধু নতুন মানসিকতার চর্চা। এই বিশ্বাস রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।